আসলে ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব সেটা আমার বাসার কাছেই একটি জায়গা আছে, সেই জায়গারই ঘটনা। আর ওই জায়গা নিয়ে আমি একাধিকবার রাসেল ভাই আমি গল্প বলেছি, জায়গাটা এতটা হন্টেড যে ওটার গল্প আসলে শেষ হয় না। অনেক অসাধারণ ভয়ঙ্কর সমস্ত ঘটনাগুলো সেখানে রয়েছে। এখন যে ঘটনাটি রাসেল ভাই শেয়ার করবো, রাজবাড়ী ভৌতিস্ট টিমের যে মেম্বার সজীব ওই ঘটনাটি আমাকে কালেক্ট করে দিয়েছে। ওকে, তো ওদের জন্য অনেক ধন্যবাদ, ওরা অনেক কষ্ট করে রোজার মধ্যে এই ঘটনাটি দিয়েছে আর কি। ধন্যবাদ। তো রাসেল ভাই, ঘটনাটি যে যার সাথে ঘটেছিল খুব বেশি দিন আগের না, এটা 2000 সালের ঘটনা এটাই। আচ্ছা, তো যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে বাবু। তো উনি রাজবাড়ী রেল স্টেশনের পাশে কয়েকটা হোটেল আছে, উনি ওই একটা হোটেলের কর্মচারী এখন পর্যন্ত আর কি, উনি সেখানে কাজ করেন। তো উনি রাতের বেলা যখন বাড়িতে ফিরতেন, তো বাড়িতে ফেরার সময় ওনার বাড়িটা ছিল হচ্ছে কামালদিয়াকান্দি গ্রামে, এবং ওই কামালদিয়াকান্দি গ্রামে যাওয়ার জন্য ওই আপনার রেল স্টেশন থেকে সোজা পূর্ব দিক থেকে হেঁটে আসতে হয়। এবং যে জায়গাটা আছে লোকশৈট নামক একটা জায়গা, যে জায়গাটার গল্প আমি আগেও বলেছি, ওই জায়গাটা এমনিতে অনেক হন্টেড, যারা রাজবাড়ির যারা বাসিন্দা আছেন তারা জানেন ওই জায়গা সম্পর্কে। তো ওই রেল পার হয়ে একটি কবরস্থান আছে রাসেল ভাই, কিন্তু ওই কবরস্থানটি একটু ভিন্ন ধরনের কবরস্থান, এটা মানে মুসলিমদের কবরস্থান নয়। রাজবাড়িতে ওই রেলের জায়গার পাশে দলিত সম্প্রদায়ের একটা বিশাল আবাস স্থল আছে সরকারিভাবে। তো ওনাদের মধ্য থেকে যাদেরকে পোড়ানো হয় না, কোনো কারণে যাদেরকে পোড়ানো হয় না, তাদেরকে ওখানে কবরস্থ করা হয় আর কি। তো ওই দিক দিয়ে আসার সময় উনি বেশ কিছু ঘটনা, স্বাভাবিকভাবে ওখানে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে এটা উনি জানেন, বেশ মোটামুটি সাহস নিয়েই চলাফেরা করেন আর কি। তো একদিন উনি ফিরছিলেন, ফেরার সময় যখন রেল পার হয়ে ঠিক ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন, কবরস্থানে ঠিক মাঝখান দিয়ে রাসেল ভাই পায়ে হাঁটার রাস্তা, মানে দুই পাশে কবরস্থান, মাঝখান দিয়ে পায়ে হাঁটার রাস্তা। আর এই কবরস্থানে বড় বড় দুটো শিমুল গাছ আছে, আমরা লোকালি সেটাকে মাদার গাছ বলে থাকি আর কি। আচ্ছা, এবং রাসেল ভাই একটা মাদার গাছের অবস্থা এমন, ওটা যদি কেউ দেখে, যে কেউ মাদার গাছটা দেখে ভয় পাবে, মনে হবে যে একজন মানুষ দু হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক একটা মানুষের অবয়বের মতো ওখানে একটা গাছ আছে আর কি। আর আরেকটা রাসেল ভাই ওই গাছ সম্পর্কিত বিষয়, সেটা হলো যে এখন পর্যন্ত মানে ওই গাছে কমপক্ষে 20 জন লোক, কমপক্ষে আরো বেশি হবে, কমপক্ষে 20 জন লোক সুইসাইড করেছে ওই গাছের। ওই যে আমি বললাম একটা মানুষের মতো দুই হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, ওই একটা ডালের সাথে বা আরেকটা ডালের সাথে কমপক্ষে 20 জন মানুষ এখন পর্যন্ত মারা গেছে। আচ্ছা, কেন যে ওখানে গিয়ে সুইসাইড করে এটা আসলে আমরা আজও জানি না, যে ওইখানে গিয়েই কেন মারা যায়। রাসেল ভাই উনি যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় তো হঠাৎ ওই দিন ছিল চাঁদের মানে চাঁদনি রাত, হঠাৎ উনি মনে হলো যে মাথায় একটি ডাল এসে আঘাত করলো। তো উনি মনে করেন হয়তো যাওয়ার পথে কোনো ডাল হয়তো আমার মাথায় বেঁধে গেছে। তো উনি চিন্তা করলেন যে তাহলে আমি ডালটা হাত দিয়ে সরিয়ে দেই। কিন্তু যখন রাসেল ভাই উনি যখনই হাত দিয়ে সরাতে গেছেন ডাল, তখন দেখেন না, ওনার এটা আসলে কোনো ডাল না, এটা একটা মানুষের পায়ের মতো মনে হচ্ছে। তখন উনি সাহস করে যখনই উপরে তাকিয়েছেন, তখন উনি দেখছেন একজন মানুষ ঝুলছে সেখানে। তো উনি ওই দৃশ্য দেখে উনার সকল সাহস শেষ হয়ে গেছে, উনি ওখানেই একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। তো উনার ওই চিৎকারটা, তখন শীতকাল ছিল, অনেক দূর পর্যন্ত গিয়েছিল। তো গ্রামের লোকজন ওখানে যারা পাশে আছে, ওনার চিৎকার শুনে মশাল নিয়ে এগিয়ে আসে। এগিয়ে আসার পরে ওনাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। তখন যখন উনি জ্ঞান ফেরে, তখন বলে যে আমি এই ঘটনা দেখেছি। বলে যে এটা তো এই জায়গার একটা সাধারণ ঘটনা, এটা নিয়ে অত ভয়ের কিছু নাই, মানে সাহস করে দোয়া কালাম পড়ে চলবা, এগুলো কিছু হবে না। তো যাই হোক রাসেল ভাই উনি সুস্থ হয়ে যান, যেহেতু সবাই তাকে অভয় দেয়, কিন্তু আমরাও এরকম অনেক ঘটনা দেখেছি, ভয়টাই পাইনি। উনি স্বাভাবিকভাবে একটু মানসিকভাবে মানে হয়ে ওঠেন, আবার চাঙ্গা হয়ে ওঠেন। তা ওই ঘটনা উনি ভুলে যান। এর রাসেল ভাই 3-4 দিন পর আবার কোনো কারণে মানে ওই হোটেল থেকে বের হতে হতে ওনার দেরি হয়ে গেছিল। তো আবার যখন উনি ফিরছিলেন শীতের রাতে, তখন আবার যখন ওই কবরস্থানের মাঝখান দিয়ে উনি হেঁটে যাচ্ছিলেন, স্বাভাবিকভাবে সাধারণভাবে ওনারা একসাথে 3-4 জনই আসেন, তবে ওই দিন আবার উনি একা ছিলেন। উনি যখন আসছিলেন তখন রাসেল ভাই আর একটা ঘটনা ওনার সাথে ঘটে। তো উনি দেখেন যে পুরো কবরস্থান জুড়ে প্রায় 7 থেকে 8টা কাফন মোড়ানো লাশ পড়ে আছে। এবং আর একটা দিকে উনি খেয়াল করেন যে একটি কবর, সেটা মনে হচ্ছে কেউ উপর থেকে মাটি সরিয়ে ফেলেছে। এবং চাঁদনি রাতে উনি স্পষ্ট দেখছেন যে ওই কবর থেকে কোনো একজন ব্যক্তি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মাই গড!
তো ওই দৃশ্য উনি দেখার পরে উনি আর সাহস রাখতে পারেন নাই, উনি ওখানে আবার সেন্সলেস হয়ে পড়েছেন। তো আবার ওই সকালবেলা ওনাকে উদ্ধার করা হয়। এখন রাসেল ভাই এই যে দুটো ঘটনা, বিশেষ করে পরের যে ঘটনাটা, এরপরে কি হয় রাসেল ভাই, উনি যেদিনই একা আসেন আর ওনার বাড়ি যাওয়ার পথ কোনোভাবেই ওই আপনার ওই কবরস্থানের মাঝখান দিয়ে যাওয়া ছাড়া ওনার উপায় ওইভাবে নাই। কেন, উনি যদি অন্য দিক দিয়ে ঘুরে যেতে চান, কয়েক কিলোমিটার ঘুরে তাকে বাড়ি যেতে হবে। তো যার কারণে ওনারা চেষ্টা করেন একসাথে কয়েকজন আসার জন্য, এবং একা থাকলে মানে একটু সাহস করে আসার জন্য। কিন্তু রাসেল ভাই যখনই উনি একা থাকেন এই ঘটনাগুলো ওনার সাথে ঘটতে থাকে। বিশেষ করে এই যে যখন উনি একা থাকেন ওই ঠিক রাস্তার ওখানে এই কাফন মোড়ানো লাশগুলো ওনার পথ আঁকলে দাঁড়ায়। আচ্ছা, তো একদিন উনি চিন্তা করছেন যে এইভাবে ভয় পেলে চলবে না, মুরব্বীরা যেহেতু বলেছেন, ওনারা অনেকেই এগুলা দেখেন ভয় পান না, আমি আর ভয় পাবো না। উনি মনে মনে সাহস নিয়ে একদিন আবার উনি একা আসছিলেন, উনি সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন। এবং সত্যি রাসেল ভাই ওই দিন দেখে একই রকম ভাবে ওনার পথ আগলে এরকম কয়েকটা লাশ শুয়ে আছে। তখন উনি চিন্তা করে আজকে আর ভয় পাবো না, আজকে আমি এই লাশের উপর দিয়েই চলে যাব, দেখি আমাকে কি করে। এবং রাসেল উনি সাহস করে এগিয়ে যাচ্ছিলেন। যখনই রাসেল ভাই সাহস করে একটা লাশ পার হয়েছেন, হঠাৎ উনি ফিল করলেন যে একটি লাশ খপ করে ওনার পা চেপে ধরেছে, এবং উনি কিছুতেই ওই পা ছোটাতে পারছেন না। অনেক চিৎকার করছেন, কিন্তু মনে হচ্ছে যে রাসেল ভাই উনি চিৎকার মানে ওনার গলা দিয়ে বের হচ্ছেই না। অনেক দোয়া পড়ার পরে হঠাৎ মনে হলো যে লাশ তার পাটা ছেড়ে দিল। তখন উনি মানে ওনার সর্বশক্তি দৌড়াচ্ছেন। কিন্তু রাসেল ভাই উনি যত দূরেই দৌড়ান না কেন, ওনার মনে হচ্ছে যে উনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন, অনেক জোরে দৌড়াচ্ছেন কিন্তু উনি একই জায়গায়, মানে উনি কিছুতেই মনে হয় যে উনি 1 ইঞ্চি আগাতে পারছেন না। এভাবে অনেক চেষ্টা উনি করেন, এবং কিছুক্ষণের মধ্যে হঠাৎ দেখেন যে পিছন থেকে একটা ছায়া মূর্তি এসে ওনাকে জাপটে ধরে, এবং জাপটে ধরার পর ধস্তাধস্তি হয়। এবং সকালে ওনাকে আবার ওই একই জায়গায় ওনাকে পাওয়ার পর আবার ওনার এরপরে প্রায় 3 দিন উনি সেন্সলেস ছিলেন। সেন্সলেস থাকার পরে উনি তারপরে সুস্থ হন। আর ওই যে রাসেল ভাই একটা ছায়ামূর্তির সাথে জাপটির কারণে ওনার শরীরে এখন পর্যন্ত অনেক মানে আঁচড় লাগার দাগ আছে। আচ্ছা, এখন পর্যন্ত এটা রয়ে গেছে আর কি। অনেকে উনি দেখান এটা, যে এই অনেকে বিশ্বাস করে যে অনেকে আমরা গল্প শুনি যে জিনের সাথে ধস্তাধস্তি হয়, কিন্তু ওনার শরীরে ওই ধস্তাধস্তির চিহ্ন এখনো বিদ্যমান। আজ তো প্রায় 18 বছর হয়ে গেল, এখন ওনার শরীরে বিদ্যমান আছে রাসেল ভাই। তো এটি ছিল রাসেল ভাই আমার। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম মোহাম্মদ সবুজ আহমেদ, আমি আসছি টাঙ্গাইলের মির্জাপুর থেকে। ওকে, অনেক দূর থেকে এসেছেন, সেজন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ঘটনাটা একটু শেয়ার করতে হবে আমাদের সমস্ত লিসেনারদের সাথে। আমার ঘটনাটি ঘটে আমার গ্রামের বাড়িতে, আমার বড় চাচার সাথে। আমার গ্রামের বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা, আচ্ছা, বেলগাছি গ্রাম। জি। ঘটনার সময়কাল আনুমানিক 30 বছর আগের। ওই সময় আমার চাচার বয়স ছিল আনুমানিক 24 থেকে 25 বছর, যুবক আর কি। ওনারা একদিন, তখন সময় ছিল শীতের সময়, ওই সময় গ্রাম অঞ্চলে যাত্রাপালা বেশি হয় আর কি। আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটা যাত্রাপালা হয় ওই সময়। চাচারা সবাই বন্ধুরা মিলে ওনারা বলে, সবাই ডিসিশন নেয় যে ওরা যাত্রাপালা শুনতে যাবে। যেই ভাবা সেই কাজ, সবাই রাজি হয়ে যায়। ওনাদের যাতে হবে রাত্রে, সবাই বলে ঠিক আছে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তাইলে আমরা সবাই রাত্রে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব। সবাই ঠিক আছে যাবে। এখন ওই সময় আবার রাসেল ভাই, ওই সময় গ্রাম অঞ্চলে তেমন যানবাহনের চলাচল কম ছিল, আর রাস্তাঘাট তেমন ভালো ছিল না। সবাই ডিসিশন নেয় যে হেঁটেই যাবে। আচ্ছা। পরে যে যার মতো বাড়ি চলে যায় খাবারের জন্য। সবাই খাবার আগে শেষ করে চলে আসে, কিন্তু আমার চাচা ওই দিন খাইতে একটু দেরি হয়ে যায়, রান্না হইতে দেরি হয়েছিল। উনি তখন এসে দেখে ওনার আর কি যারা তাদের সাথে যাবে ওনারা সবাই চলে গেছে। উনি ভাবলো সবাই আমাকে রেখে চলে গেল, উনি অনেক সাহসী ছিল, তাই উনি মনে করলো যে আমি একাই যাব গান শুনতে। আর একটা কথা বলে রাখা ভালো ভাইয়া, যে ওনারা যে গ্রামটিতে গান শুনতে যাবে ওই গ্রামটার নাম হচ্ছে বক্সিপুর।
তো ওই বক্সিপুর যাইতে হলে একটা শ্মশান ঘাট ক্রস করা লাগে। তে আমাদের আলমডাঙ্গাতে ওই একটাই শ্মশান ঘাট আছে। তে তারপরে উনার সাহসিকতার কারণে উনি বলে আমি যাবই। তে ঠিক আছে, উনি একাই যাইতে শুরু করে আর কি। তে গ্রাম অঞ্চল তখন শীতের সময় সবাই ঘুমিয়ে গেছে আগেই, স্তব্ধ। উনি যায়, একা একাই যায়, যাইতে যাইতে এক পর্যায়ে শ্মশান ঘাটের কাছাকাছি চলে যায়। এর মধ্যে ওনার সাথে কোনো রকম অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে নাই। উনি যখন শ্মশান ঘাট ক্রস করছিলেন, হঠাৎ উনার কানে একটা শব্দ আসলো, কট কট কিছু খাওয়ার আওয়াজ। উনি একটু মানে দাঁড়িয়ে আর কি কনফিউজ হয়ে গেল যে এই সময় এখানে কি ডাকি খেতে পারে। তারপরে উনার মনের ভিতরটা খটকা লাগলো। উনি ওনার বাম সাইডে যে শ্মশান ঘাটটা আছে, উনি ওইদিকে আর কি একটা নজর তাকালো। দেখে একটা মানুষের মতো অনেক মাথায় বড় বড় চুল। উনি কিছু একটা ওখান থেকে নিয়ে খাইতেছে। উনার দিকে যখন চাচা তাকাইছে, উনিও ঘাড় ঘুরে চাচার দিকে তাকাইছে। উনি যখন তাকালো চাচার দিকে, চাচা ওনাকে দেখে অনেক ভয় পেয়ে গেছে। ওনার চোখ দুটো অনেক লাল ছিল, আর ওনার তাকানোর চাহনি ছিল অনেক ভয়ঙ্কর। চাচা ওনাকে দেখে ওখানে মানে একবারে ফ্রিজ হয়ে যায়, আর নড়া নামার কোনো শক্তি থাকে না। উনি এখন ভাবে আমি সামনে যাব না পিছিয়ে যাব। ভাবতে ভাবতে ওই যে লোকটাকে উনি দেখছে, উনি আবার চাচার দিকে তাকিয়ে ইশারা করে, হাত ইশারা করে ওনাকে ডাকে। চাচা আরো ভয় পেয়ে যায় যে না জানি আমার আজকে কি করবে। চাচা তারপরও যায় না। পরে উনি একটা আওয়াজ করে বলে, তুই আমার কাছে আয়, তোর কোনো ভয় নেই। পরে চাচা উপায় না পায় তখন ওনার দিকে এগিয়ে যায়। যাওয়ার পরে উনি বললে, তোর হাতটা দে, আমি যা খাইতেছি তুই খাবি। চাচা তখন কি করবে, আর উপায় না পাই হাতটা বাড়াই দেয়। ওনার হাতে কিছু একটা দেয়, এরা অন্ধকারে চাচা ভালো বুঝতে পারে না যে কি জিনিস। উনি হাতটা মুট করে বলে, তুই হাতটা মুট করে এইভাবে নিয়ে যে, এখন তোর দেখার দরকার নেই, তুই এইভাবেই বাড়ি যাবি, তোর গান শুনতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। গান শুনতে যাওয়ার প্রয়োজন নেই, তুই এইভাবেই বাড়ি চলে যাবি। আর তুই তোর পেছন থেকে অনেক ভয়ঙ্কর আওয়াজ বা অনেক ধরনের শব্দ আসতে পারে, তুই পেছন ফিরে তাকাবি না, তোর যা হয় হয়ে যাক, তুই এক নজরে বাড়ি যাবে। পরে চাচা ভয়ে ভয়ে ওখান থেকে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। যাইতে যাইতে ওনার পেছন থেকে অনেক গাছপালা মনে হয় যে ভেঙে পড়তেছে, অনেক বাতাস, তারপরে অনেক জীব জানোয়ারের আওয়াজ আসে, বা মায়াবী কান্না সুরে ওনাকে ডাকে। কিন্তু উনিও ওনার কথা মনে করে উনি পিছিয়ে আর তাকায় না, ওইভাবে ভয়ে ভয়ে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা করে। এক পর্যায়ে যেতে যেতে চাচা বাড়ি পৌঁছে উনি উঠানের পর্যায়ে অজ্ঞান হয়ে আর কি পড়ে যায় একটা চিৎকার দিয়ে। পরে বাড়ির লোক চিৎকার আওয়াজ শুনে সবার ঘুম ভেঙে যায়। পরে সবাই এসে আর কি ওনাকে ওঠুন থেকে উঠাই ওনার বিছানায় নিয়ে জ্ঞান মানে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, পানি মুখে চোখে দিয়ে আর কি পানি ঢেলে। পরে অনেকক্ষণ পরে ওনার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার সময় ওনাকে সবাই জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছিল, তুমি গেছো গান শুনতে, তুমি হঠাৎ করে এভাবে এসে চিল্লানিতে পড়ে গেছো, কি তোমার কি হয়েছে? পরে চাচা ভয়ে ভয়ে সবাইকে ঘটনাটি বলে। আর ওই সময় চাচার গায়ে অনেক জ্বর ছিল। মজার ব্যাপার একটা হয়েছে ভাইয়া, যে চাচার হাতে যে জিনিসটা ছিল, উনি যেটা দিছিল ওই লোকটি, চাচা হাতে মুঠ খুলে দেখে যে সেই জিনিসটা নেই, কিন্তু ওনার হাত থেকে অসম্ভব একটা সুগন্ধি একটা জিনিস আর কি, খুবই সুস্বাদু সুগন্ধি, কিন্তু উনি জিনিসটা পায় না। পরে চাচার জ্বর থাকার কারণে, তার মানে কোনো জিনিস ছিল না, হাতে শুধু সুগন্ধ ছিল, অনেক সুন্দর একটা গন্ধ ছিল, যা কিছু ভালো কিছু ছিল আর কি, উনি আইডিয়া করে। পরে ওনার এই অবস্থা থেকে বাড়ির লোক একটা ভালো হুজুর ডেকে নিয়ে আসে, আইনে ওনাকে পানি পড়া বা মাদলি দিয়ে দেয়। আর হুজুরি ওনাকে দেখে বলে যে ওনার সাথে যার দেখা হয়েছিল উনি একটা ভালো জিন ছিল, আর ওনার কারণেই উনি ওখান থেকে বেঁচে ফিরে আসতে, আর খারাপ কিছু হলে ওনাকে ওখানে শেষ করে দিত। ওই মাদলি দিয়ে বলে যে রাত্রে একা চলাফেরা আর কি করতে নিষেধ করে, যে একা একা চলাফেরা না করে। ওকে, এই ছিল ঘটনা। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা কষ্ট করে একটা ঘটনা
শোনাতে চাই আপনাদেরকে। ইয়েস, এটা একটা অডিও ক্লিপ। আমাদের প্রতিটি এপিসোডে ইমেল যেমন থাকে, খুব সঙ্গত কারণেই কিছু অডিও ক্লিপও আমাদের রাখতে হয় বা রাখি। আমার কাছে অডিও ক্লিপ ভালো লাগে, এ কারণেই ভালো লাগে যার ঘটনা তিনি তার মতো করে উপস্থাপন করছেন। ঠিক একইভাবে ইমেইলে যেমন যিনি যার ঘটনা সেভাবেই লিখে পাঠান, অডিও ক্লিপ অনেকটা সেরকম। আমি চাই যারা ঘটনা লিখতে পছন্দ করেন না, বলতে পছন্দ করেন, তাদেরও অংশগ্রহণটা খুবই জরুরি, না হলে অনেক ঘটনাই হারিয়ে যাবে। কথা না বাড়িয়ে আমরা চলে যাব একটা অডিও ক্লিপে। চলুন শুনে আসি। আজ শেয়ার করব আমার আর আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রাতের ঘটনা। সালটা 2020 ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। আমার নানা হঠাৎ গুরুতর অসুস্থ হওয়ার কারণে আম্মু আর আমার চাচাতো ভাই চলে গেলাম নানাকে দেখতে। বিশ্ববাসী তখনও করোনা ভাইরাসের প্রকোপ সামলে উঠতে পারেনি। দেশের অবস্থাও ভালো ছিল না। গ্রামাঞ্চলে করোনার সংক্রমণ কম হলেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করার কারণে ঘর থেকে প্রয়োজন ছাড়া কেউ বের হতো না। বলে রাখা ভালো, আমার নানা বাড়ি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার রথের মোড় নামক জায়গায়। রথের মোড় থেকে নানাদের বাড়ি কিছুটা ভেতরের দিকে হওয়ায় বাড়ি পর্যন্ত পৌঁছতে খালের পাড় ধরে একটা মাটির কাঁচা রাস্তা দিয়ে যেতে হয়। রাস্তার অপর পাশে ছিল জঙ্গল। ওই এলাকায় জনবসতি কম হওয়ার কারণে বেশ কিছুটা দূরে দূরে একটা দুইটা করে ঘরবাড়ি ছিল। জনবসতি কম আর রাস্তার পাশে জঙ্গল হওয়ায় পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো প্রবেশ করতে না পারায় দিনের বেলাতেও রাস্তাটি কিছুটা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকত। বেশ কিছু দূর এগোনোর পর একটা পারিবারিক কবরস্থান পার করতে হতো। তারপর কিছুটা পথ হাঁটলেই নানাদের বাড়ি। ওই পারিবারিক কবরস্থানের পাশে অনেক পুরনো একটা চালতা গাছ। লোকমুখে ওই চালতা গাছ ঘিরে অনেক কথা শোনা যায়, কিন্তু আমি শহরে থাকার কারণে এসব কথা ঠিক একটা কানে তুলতাম না। এবার আসল ঘটনায় আসা যাক। বাড়িতে পৌঁছানোর পর নানাকে দেখলাম খুব অসুস্থ। এটাই ছিল নানাকে শেষ দেখা। 13 তারিখ সকালে আমার নানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরের দিন অর্থাৎ 14 তারিখ শুক্রবার হওয়ার কারণে পরিবারের বড়রা সবাই মিলে ঠিক করলো শুক্রবার জুম্মাবাদ নানার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ দোয়ার মাহফিল করবেন। আমার নানা একজন পরহেজগার মানুষ ছিলেন। গ্রামে তার খুব দাপট থাকার কারণে এক নামেই প্রায় সবাই তাকে চিনত এবং তিনি জিন হাজির করতে পারতেন। সেই দিন আসরের নামাজ শেষে আমি আর আমার চাচাতো ভাই ইমন ভাবলাম যাই একটু বাজার থেকে ঘুরে আসি। আমার মোবাইলে চার্জ না থাকার কারণে মোবাইলটি চার্জে বসিয়ে রেখে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাজারে আর বাজারের আশেপাশে এলাকায় ঘোরাঘুরি শেষ করে ফিরতে ফিরতে আনুমানিক রাত 9টা থেকে 9:20 মতো বেজেছিল। আসল ঘটনা শুরু এখান থেকেই। শীতের সময় গ্রাম রাতে 9টা মানে অনেক রাত। গ্রামের রাস্তা হওয়ার কারণে দিনের বেলার তুলনায় রিক্সা অটোরিকশার ভাড়া তুলনামূলক বেশি হতো। অতিরিক্ত ভাড়া দেওয়ার মতো কাছে তেমন টাকা না থাকার কারণে এবং বাজার থেকে বাড়ির দূরত্ব 5 থেকে 5.5 কিলোমিটার হওয়ায় দুজন মিলে সিদ্ধান্ত নিলাম যে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে যাব। বলা ভালো, রাস্তার বাম পাশে খাল এবং ডান পাশে বিশাল ধান ক্ষেত থাকার কারণে আশেপাশে কোনো ঘরবাড়ি ছিল না, বা ছিল না বললেই চলে। গ্রামের রাস্তা হওয়ার কারণে রাস্তায় কোনো লাইট ছিল না, তবে 1 কিলোমিটার পর পর একটা করে সোলার প্যানেলের লাইট ছিল। বাজার থেকে বেশ খানিকটা পথ হেঁটে আসার পর গা ছমছমে ওই পরিবেশে আমার একটু ভয় কাজ করতে লাগলো। ঠিক তখন আশপাশ থেকে কেমন একটা শব্দ আসতে শুরু করলো। শব্দটা এমন ছিল মনে হচ্ছে কেউ গাছের শুকনা পাতার ওপর থেকে দৌড়াদৌড়ি করছে। আমার চাচাতো ভাইকে কথাটা বলতেই ও আমাকে নির্ভয় দিয়ে বলল, হয়তো আমার মনের ভুল। কিন্তু কিছুক্ষণ পর ঠিক একই রকম শব্দ এবার ও শুনতে পেল। এবার ওর মধ্যে ভয় কাজ করতে লাগলো। এভাবে কিছু দূর হাঁটার পর দূরে দেখতে পেলাম এক বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি পরে হেঁটে যাচ্ছে। লক্ষ্য করলাম তার হাতে পলিথিনের ব্যাগে চিনি জাতীয় কিছু একটা ছিল। বৃদ্ধ লোকটাকে দেখার পর মনে একটু সাহস পেলাম। ইমন আর আমি ঠিক করলাম লোকটার সাথে কথা বলতে বলতে গেলে পথে গিয়ে যাবে। এই ভেবে একটু দ্রুত হাঁটতে লাগলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমরা যতই তার কাছে আগাচ্ছি ততই কেমন একটা অপরিচিত গন্ধ আর গরম তাপ অনুভব করতে লাগলাম। কিন্তু আমি ভাবতে লাগলাম এখানে এত ঠান্ডার মধ্যে গরম তাপ আসছে কোত্থেকে? আশেপাশে তো ঘরবাড়ি নেই যে কেউ শীত তাড়ানোর জন্য আগুন পোহাবে।
এই ভাবতে ভাবতে দেখি সেই অদ্ভুত গন্ধটা আর তাপ আরো বেশি আসতে লাগলো। এমন সময় হঠাৎ করে তার পেছন থেকে ইমন তাকে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া দিল না সে। আমরা মনে করলাম বৃদ্ধ মানুষ, কানে কম শোনে হয়তো। তখন একটু এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, চাচা কই যান? কোনো উত্তর নেই। সে মাথা নিচু করে হেঁটে চলেছে। এরপর আমি একটু বিরক্ত হয়ে বললাম, চাচা কথা বলেন না কেন? এখন আরো ভয় কাজ করতে লাগলো। আমি তখন ভীত কাঁপা কাঁপা কণ্ঠে তাকে বলতে লাগলাম, চাচা আমরা এখানে খাওয়া বাড়িতে আসছি, আমি মরহুম আমজাদ খান নাতি। আমাদের বাজার থেকে ফিরতে রাত হয়ে গেছে তো একটু ভয় লাগতেছে, তাই চাইতেছিলাম আপনার সাথে কথা বলতে বলতে যাব। ঠিক তখনই ঘটলো ঘটনাটা। যখন ওই লোকটা মাথা তুলে আমার দিকে তাকায়, তার ওই চেহারা দেখার পর আমি আর ইমন হতভম্ব হয়ে যায়। ভয় ইমনের হাত থেকে মোবাইলটা পরে বন্ধ হয়ে যায়। ওই চেহারা দেখার পর মুখে কথা আটকে গিয়েছিল। না, আমরা কোনো বিদঘুটে অবয়ব দেখিনি। অন্ধকারে মোবাইলের ফ্ল্যাশের আলোতে যতটুকু দেখতে পেরেছিলাম, প্রথম দেখাতে মনে হলো আমার নানার মতো দেখতে, হুবহু, অবিকল একই চেহারা। কিন্তু এটা কিভাবে সম্ভব? যে ব্যক্তি একদিন আগে মারা গেছে, আমরা নিজের হাতে তাকে দাফন করেছি, সে এখানে কিভাবে আসবে? কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি আর ইমন সজোরে দৌড়ানোর চেষ্টা করলাম, কিন্তু মনে হচ্ছে সামনের দিকে আগাতে পারছি না। শরীরটা কেমন যেন ভার হয়ে গেছে। সজোরে সামনের দিকে দৌড়াচ্ছি আর কিছুক্ষণ পর পর পেছনে দেখছি। আমার মনে হচ্ছিল যত আগাচ্ছি সেও আমাদের দিকে আগাচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটা কালভার্ট পার হবার পর পেছনে তাকাতেই দেখি সেই লোকটা নেই। তখন ভাবতে লাগলাম, একই রকম কাছাকাছি চেহারার মানুষ থাকতেই পারে, কিন্তু সে যদি মানুষই হয়ে থাকে তবে সে যাবে কোথায়? কারণ রাস্তার এক পাশে খাল, আরেক পাশে বিশাল ধান ক্ষেত। আর আমি বিকালবেলা বাজারে যাবার সময় স্পষ্ট দেখেছি রাস্তার আশেপাশে ঘরবাড়ি বা ধান খেতে নামার কোনো পথ নেই, কারণ ধান ক্ষেতের পাশে আইল কাটা ছিল। আইল পার করে ধান খেতে যাওয়া সম্ভবও নয়। তখন আরো ভয় লাগতে শুরু করলো। আমি ভয় চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু পারছিলাম না। ইমন আমার বয়সে বড় হওয়ায় ইমন বারবার আমাকে বোঝাতে লাগলো, কিছু হবে না, সূরা পড়। আমি অনেক চেষ্টা করছিলাম সূরা পড়তে, কিন্তু ভয়ে আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। ইমনেরও একই অবস্থা। তখন মনে মনে আল্লাহকে রাখতে লাগলাম আর দৌড় শুরু করলাম। দূরে দেখতে পেলাম রাস্তার পাশে বেঞ্চের ওপর এক লোক বসা। লক্ষ্য করলাম লোকটা সিগারেট খাচ্ছে। এটা দেখে একটু সাহস পেলাম, কারণ আমার জানা মতে জিন জাতি বা অদৃশ্য কোনো কিছু আগুন ভয় পায়। একটু কাছে যেতেই সে আমাদের এমন ভাবে হাঁপাতে দেখে আমাদের ডাক দিল, তোমরা কারা এখানে এত রাতে? আমরা হাঁপাতে হাঁপাতে বললাম, খাওয়া বাড়িতে এসেছি। বলতে সে বলে ওঠে, ও তোমরা আমজাদ ভাইয়ের নাতি না? তাই এত রাতে তোমরা এখানে কেন? তাকে সবকিছু খুলে বলতেই সে বলল, তোমাদের ফিরতে দেরি হবে, তাহলে তোমাদের মা বা বাড়ির বড় কাউরে কেন বলো নাই তোমাদের নিতে আসতে? তখন ইমন বলে, আমরা ভেবেছিলাম যেতে পারবো। তখন তিনি বলেন, তোমাদের একা আসা উচিত হয়নি। তোমাদের ভাগ্য খুব ভালো, তোমাদের সাথে খারাপ কিছু ঘটার আগেই কালভার্টের পাশের নিম গাছটি পার হতে পারছো। শুধু এতটুকু বলেই থেমে গেল লোকটা। বলা ভালো, কালভার্টের গোড়ায় একটা পুরনো নিম গাছ আছে আমাদের। ইমন বলল, নিম গাছটি সময় মতো পার করেছে মানে? সে তখন ভীত কণ্ঠে বলল, না না, ওটা কিছু না, তোমরা তাড়াতাড়ি বাড়ি যাও। তাকে আমাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করার পর সে বলল, ঠিক আছে যাব, তবে রথের মোড় পর্যন্ত। এই বলে সে আরেকটা সিগারেট ধরিয়ে হাঁটা শুরু করলো। সে রথের মোড় পর্যন্ত আসার পর বলল, এবার আমি যাই। আমরা তাকে আবারও অনেক অনুরোধ করলাম বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে, কিন্তু সে যেতে পারবে না এই বলে দ্রুত তার বাড়ির দিকে ফিরে গেল। রথের মোড়ে একটা সোলার প্যানেলের লাইট রয়েছে, সেখানে দাঁড়িয়ে ইমন আমাকে বলল, এখান থেকে তো বাড়ি বেশি দূরে না, এত দূর যেহেতু আসতে পেরেছি বাকি রাস্তা পর্যন্ত যেতে পারবো। ওর কথা মতো আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলাম। বেশ খানিকটা পথ হাঁটার পর ওই কবরের পাশ থেকে যাওয়ার সময় মনে হচ্ছিল শরীরটা কেমন যেন ভার ভার হয়ে আসছে, কেমন যেন পার সামনের দিকে আগাচ্ছে না। বাসায় ঢোকার পর দেখতে পেলাম মামা বিছানায় শুয়ে আছে। একটু অসুস্থ মনে হলো, হয়তো নানার কথা ভেবে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে। মামি বলল, মামা সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে কবরের ওইখান থেকে চালতা গাছের আগ পর্যন্ত একটা কালো গরুর বাছুর পেছন পেছন এসেছে এবং সেটা চালতা গাছে উল্টো ভাবে উঠে গেছে।
এটা দেখে মামা চিৎকার করতে করতে বাড়ির দরজার সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে আমার নানির মুখে শুনলাম ওইখানে একটা জিন আছে, সবাইকে বিভিন্নভাবে ভয় দেখায়। কিন্তু নানা বেঁচে থাকাকালীন তাদের পরিবারের কারোর সাথে এমনটি ঘটেনি। এরপর আমাদের সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু সবার সাথে শেয়ার করলাম। এসব কথা শুনতেই আম্মু বলল কাল সকালেই আমরা খুলনা ফেরত যাব। কিন্তু রাতে আমার প্রচন্ড জ্বর আসে। তারপর দিন খুলনা ফেরা হলো না। 2 দিন বাদে আমরা ফিরলাম। পরবর্তীতে আমার আর কোনো সমস্যা হয়নি। এখনো ওই রাতের কথা মনে পড়লে শিউরে উঠি। আমরা চলে যাব আফরান ভাইয়ের সাথে, কোনো কথা হবে না, সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের আরো অনেক অতিথি আছেন, চলে যাই সেকেন্ড ঘটনায় এবং তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ ওবায়দুল ইসলাম। ওনার বাড়ি যশোর জেলার সদর উপজেলার 12 নং ফতেহপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন এই ঘটনাটি ওনার আপন চাচার সাথে ঘটেছে। তাকে উনি নোয়া চাচা বলে ডেকে থাকেন। নোয়া চাচা যুবক বয়সে বেশ সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন। এই ঘটনাটি বিস্তারিতভাবে ওবায়দুল ভাই ওনার মায়ের মুখ থেকে শুনেছেন। চলুন ঘটনায় চলে যাই। ওবায়দুল ভাইয়ের বাবা, চাচা এবং ফুপুরা 5 ভাই 3 বোন। নোয়া চাচার আসল নাম মোহাম্মদ আব্দুর রইচ উদ্দিন মোরল। ঘটনাটি যখন ঘটে তখন সাল 1988, রোজার ঈদের চাঁদ রাতের দিন। তখন চাচার বয়স 19 কি 20 বছর। ঈদের আগের দিন বিকেলবেলা ওবায়দুল ভাইয়ের দাদি নোয়া চাচাকে ডেকে বলে যে রইচ রে, কালকে তো ঈদ হবে, সেমাই বা অন্যান্য মিষ্টান্ন দ্রব্য তো তৈরি করতে হবে, তুই 4 থেকে 5টা নারকেল আমারে ভেঙে দে। চাচা বলেন ঠিক আছে মা, তুমি দাও, আমি ভেঙে দিচ্ছি। দাদি কিছু নারকেল চাচাকে দেন। চাচা উঠানে বসে সেগুলো খুব সুন্দর করে উপরের মোটা খোসা ছিলে নারকেলগুলা রেডি করছেন। এমন সময় মহল্লার তারই সমবয়সী 4-5 জন ছেলে এসে বলছে, এই আব্দুর রইস, আজকে তো চাঁদ রাত, চল আমরা পটকাবাজি ফুটাই। তখন চাচা বললেন যে ঠিক আছে, হাতের কাজটা একটু সারি, একটু পরে আসি। তখন বন্ধু বান্ধবরা সেখান থেকে চলে যায়। চাচার কাজ সারতে সারতে সন্ধ্যা হয়ে যায়। মহল্লার মধ্যে যে মসজিদটা রয়েছে এই মসজিদটা ওবায়দুল ভাইয়ের দাদাবাড়ি থেকে মাত্র পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা। নোয়া চাচা কাজ শেষ করে মসজিদের সামনে এসে দেখে মসজিদে নামাজ হচ্ছে আর তার বন্ধুরাও মসজিদ থেকে একটু দূরে পটকাবাজি ফোটানো শুরু করে দিয়েছে। তো উনিও যুক্ত হয়ে যান। কিছুক্ষণ পর মহল্লার 2 জন মুসল্লি এসে ওনাদেরকে বলে যে তোমরা মসজিদের সামনে এই মাগরিবের নামাজের সময় এসে পটকাবাজি ফোটাচ্ছ, দেখছো না মানুষ নামাজ পড়ছে, এটা কি পটকা ফোটানোর জায়গা? ফোটাবা দূরে যায় ফোটাবা, এখানে কি? তোমাদের সবার অভিভাবকের কাছে গিয়ে বিচার দেব। এই কথা যখন শুনছেন নোয়া চাচা তো খুব ভয় পেয়েছেন। কারণ হচ্ছে উনি তার বাবা অর্থাৎ ওবায়দুল ভাইয়ের দাদাকে খুব ভয় পান। দাদার নাম মোহাম্মদ আব্দুর রৌফ উদ্দিন মোরল। দাদা 2004 সালে মারা গেছেন। এই আব্দুর রৌফ মোরল উনি জমি জমা মাপার কাজ করতেন। উনি মূলত আমিন ছিলেন। যারা জমি জমা মাপে তাদেরকে আমিন বলা হয়। উনি ছিলেন প্রচন্ড রাগী এবং একরোখা একজন মানুষ। প্রচন্ড রাগী এবং একরোখা হওয়ার পেছনে কারণও রয়েছে। কারণ হচ্ছে জমি জমা মাপ ঝোঁকের সময় অনেক সময় অনেকে এসে অনেক অন্যায্য দাবি করে যে আমাকে আরেকটু বাড়ায় দেখান, যে আমি এর মধ্যে আরো 3 হাত জমি পাবো। এই বিষয়গুলো কিন্তু জমি জমা মাপার সময় অনেকেই বলে। আর মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিন্তু অনেক আমিন এই কাজগুলো করে থাকেন। দাদা এমন একজন একরোখা এবং রাগী মানুষ ছিলেন, কেউ এই ধরনের অন্যায্য কোনো কথা বলারই সাহস পেত না। ওনাকে যারা মাপঝোঁক করতে নিয়ে যেতেন তারা জানতেন যে উনি ঠিকঠাক মতো মাপঝোঁক করেন, কোনো উল্টাপাল্টা কথা ওনাকে বলা যাবে না। যেটা ন্যায্য উনি সেই অনুযায়ী মাপঝোঁক করে দিবেন, সেটা কেউ খুশি হোক আর বেজার হোক। এখন দাদা তো প্রচন্ড রাগী। নোয়া চাচা তো যখন শুনছেন যে দাদার কাছে বিচার দিবেন, উনি তো পেয়েছেন মারাত্মক ভয়। উনি ওইখান থেকে চলে গেছেন ঘোরাঘুরি করে রাত 9:30টার দিকে উনি বাড়িতে ফিরছেন। এর কিছুক্ষণ পরে দাদাও বাড়িতে ফেরত আসেন। ফেরত এসে বলে, এই রইসকে ডাকো, এটা বলছেন দাদিকে। দাদার গলার আওয়াজ শুনে নোয়া চাচা কি করছেন, ঘর থেকে বাইরে বের হয়ে দিয়েছেন এক দৌড়। কোথায় যে গেল আর খুঁজে পাওয়া গেল না। এই দৃশ্য দেখে দাদি দাদাকে বললেন যে আচ্ছা কি হয়েছে আমাকে বলো তো। তখন দাদা বলেন যে আমি মহল্লার মধ্যে ঢুকছি মাত্র, রাস্তার মোড়ে 2 জন পরিচিত ব্যক্তি দাঁড়ানো। আমাকে সালাম দিয়ে বলে যে আব্দুর রৌফ ভাই,
আপনার জন্য দাঁড়ায় আছি আমরা। মাগরিবের নামাজের সময় আপনার ছেলে এবং তার বন্ধুরা মসজিদের সামনে পটকাবাজি ফোটাচ্ছিল, এতে কি মসজিদের অসম্মান করা হয় না? আপনার পরিবারের কাছ থেকে এই ধরনের একটা ঘটনা ঘটবে এটা তো আমরা আশা করি নাই। তখন এই রৌফ দাদা বলেন যে ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত, বিষয়টা আমি দেখতেছি, আসলে এরকমটা তো করা উচিত হয় নাই। ওরা ছোট মানুষ হলেও না হয় একটা কথা বলতাম, কিন্তু ওরা তো ছোট না, ওরা তো বেশ বড়, পরিণত বয়স্ক হয়ে গেছে এরা, আসলে এই কাজটা ওরা ভালো করে নাই, আমি আমার ছেলের বিষয়টা দেখতেছি। তখন ওনারাও চলে যান, দাদাও চলে আসে। আর তারপরে তো এসে এই নোয়া চাচাকে খুঁজতে থাকেন, আর নোয়া চাচা ভয়ে দৌড় দিয়ে চলে গেছেন। মূলত দাদা কড়াভাবে শাসন করার জন্য ডেকেছিলেন, যেহেতু উনি পারলেন না। দাদা তখন বললেন দাদিকে যে ওকে রাতের বেলা খাবার দিবা না, আজকে রাত্রেও না খেয়ে থাকবে। এই কথা বলার পর দাদা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। এদিকে দাদি অপেক্ষায় আছেন কখন নোয়া চাচা বাড়িতে ফিরবেন, কিন্তু না, উনি আসছেন না। অনেক রাত হয়ে যায়, রাত প্রায় 3টা বেজে গেছে, নোয়া চাচার কোনো খোঁজ খবর নাই। তখন নোয়া চাচা তার যে অন্য ভাইরা ছিল তাকে দিয়ে তো নোয়া চাচাকে খোঁজ খবর নেওয়ানোর দরকার। দাদি তখন ওই নোয়া চাচার অন্য ভাইদেরকে ডাকেন, বিশেষ করে মেজো চাচা, বড় চাচা, ওনাদেরকে ডাকেন। তখন দাদি বলেন যে রইস তো বাড়িতে ফিরলো না, তোরা একটু যা, ওকে একটু খোঁজ। চাচারা বলেন মা তুমি চিন্তা করো না, আমরা দেখতেছি যে ও কোথায় আছে, মনে হয় ভয়ে কোথাও বসে আছে, বাবার ভয়ে বাড়িতে আসতেছে না। এদিকে পরের দিন ঈদ, দুইজন তো বাইরে বের হয়েছেন। বাইরে বের হওয়ার পর ওনারা দেখেন বাড়ির পশ্চিম সীমানে একটা বড় নারকেল গাছ আছে। গাছের গোড়ায় মূলত এই নোয়া চাচা অচেতন অবস্থায় পড়ে আছে। নারকেল গাছের শেকড়, ওই শেকড়ের উপরে উপুর হয়ে পড়ে আছে। তার শরীরের দিকে তাকিয়ে ওনারা তো চমকে ওঠেন, মনে হচ্ছে মোটা কোনো লাঠি দিয়ে কয়েকশো বার আঘাত করা হয়েছে, সারা শরীরে আঘাতের চিহ্ন, সেগুলো লাল হয়ে ফুটে উঠেছে। ওনারা তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওনাদের চিৎকারে বাড়ির অন্য সদস্যরা চলে আসে, দাদি চলে আসেন, দাদা চলে আসেন, সবাই এসে দেখে এই অবস্থা। তখন ধরাধরি করে তাকে নিয়ে ঘরে শুইয়ে দেওয়া হয়। রাতটা সকলের খুবই চিন্তায় কাটে। সকালবেলা চাচার জ্ঞান ফেরে, ঠিক সকালও বলা যাবে না, বেশ অনেক বেলা করেই জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর উনি একদম পাগলের মতো আচরণ করছে। কেউ কাছে এলে মারতে যাচ্ছে, গালি দিচ্ছে, কোনো খাওয়া দাওয়া করছে না। ঈদের দিন কিন্তু এই ঘটনা, উনি কোনো খাওয়া দাওয়া করছে না, এরকম হই হট্টগোল করছে। পরিবারের কোনো সদস্য যদি ওনাকে কিছু খাওয়ানোর চেষ্টা করে, সাথে সাথে তার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে, বলতো আমার খিদে নাই, আমি একটু আগে বিরিয়ানি খেয়েছি, মিষ্টি খেয়েছি, কেউ তোরা আমার কাছে আসবি না। কেউ তার কাছে যেতে পারতো না, শুধু দাদি চাচার কাছে গেলে উনি কিছু বলেন না। দাদি আবার খুব পরহেজগার একজন মানুষ ছিলেন। এমত অবস্থায় এই ওবায়দুল ভাইয়ের মেজো চাচি দাদিকে বললেন যে মা, আমার মনে হয় এখানে কোনো ভৌতিক ব্যাপার স্যাপার আছে, আমরা তো রইসের কাছেই যেতে পারতেছি না, আপনি একটা কাজ করতে পারবেন? তখন দাদি বলেন কি করতে হবে বলো তো। তখন চাচি বললেন যে আজকে সন্ধ্যার সময় এক টুকরো শুকনো হলুদ পোড়ানো আর 3টা শুকনো মরিচ পোড়ানো, এই জিনিসগুলো রইসের নাকের সামনে ধরেন তো, তাহলে বোঝা যাবে কোনো জিনের সমস্যা আছে কিনা। দাদি মাগরিবের নামাজ আদায় করে যখনই চাচার নাকের সামনে হলুদ আর মরিচ পোড়ানো ধরেছেন, তখন দেখা গেল ভয়ঙ্কর এক দৃশ্য। চাচা চোখ বন্ধ করেছিলেন ওই সময়, হঠাৎ করে চোখ দুটো দপ করে খোলেন এবং মনে হচ্ছে চোখের ভিতরে আগুন জ্বলছে, এমন লাল টকটকে উজ্জ্বল হয়ে আছে। আর তখন বজ্র কণ্ঠে বলে ওঠে, তুই আজ বেঁচে গেলি শুধু একজন মা বলে, আমি মাকে সম্মান করি, যদি তুই এ কাজ ছাড়া অন্য কেউ করত তাহলে 7 হাত মাটির নিচে পুঁতে ফেলতাম। এখনই আমার সামনে থেকে এখন যা, খবরদার আমার চোখের সামনে এখন আর আসবি না। দাদি তো বুঝতে পারছেন যে সমস্যা তো বড় একটা হয়ে গেছে। এইভাবে কিন্তু 2 দিন চলে যায়। 2 দিন পর দাদি দাদাকে বলেন যে তুমি এখনো কেন ভালো একজন কবিরাজ খুঁজতেছো না, বুঝতে পারতেছো না ওর উপর জিনের প্রভাব পড়ছে? দাদা বলেন যে হ্যাঁ তা তো ঠিকই, আমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। তো এইভাবে খুঁজতে খুঁজতে কেটে যায় মোট 6 দিন। কেউ ভালো মানের কোনো হুজুর কবিরাজ খুঁজে পাচ্ছে না। এই 6 দিনের ভেতরে কিন্তু এই নোয়া চাচা অর্থাৎ রইস চাচা 1 ফোঁটা পানিও খায় নাই। খাওয়ার কথা বললে উনি ওই যে নারকেল গাছটা, ওই নারকেল গাছের মাথার দিকে, যে নারকেল গাছে উনি পড়েছিলেন আর কি, নারকেল গাছের গোড়ার উপরে, তো ওই নারকেল গাছের মাথার দিকে আঙ্গুল দেখিয়ে বলেন যে আমার জন্য বিরিয়ানি মিষ্টি এগুলো নিয়ে বসে আছে, আমি ওইগুলা খাবো। এরপরে চলে যায় আরো কয়েকদিন। এই ঘটনা 9 দিনের দিন বিকালবেলা বাড়িতে আসে
দাদার প্রতিবেশী এক চাচাতো ভাই, তার নাম হচ্ছে আব্দুল মালিক, অর্থাৎ দাদার চাচাতো ভাই। তো উনি এসে বলেন যে রৌফ ভাই, তোমার ছেলের আচরণগুলো তো আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, নিশ্চিত এর উপর কোনো জিনের প্রভাব রয়েছে, ভালো কোনো কবিরাজ দেখিয়েছো? দাদা বলেন না তো ভাই, আমি তো ভালো কোনো কবিরাজের সন্ধানই পাচ্ছি না, আর যাদের সন্ধান পাই এদেরকে তো আমি খুব ভালো করেই চিনি, এরা কেমন লোক, এই জন্য ওদের কাছে নিয়ে যাই নাই, শেষে হিতে বিপরীত হয়ে যাবে, তোমার জানা কেউ আছে কিনা? তখন মালেক দাদা বলেন যে আমি একজন ভালো হুজুরকে চিনি, তার কাছে নিয়ে যেতে পারো। নাজির শঙ্করপুরের গোলপাতা মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক মৌলানা, তার কাছে নিয়ে যেতে পারো, উনি অনেক জটিল সমস্যার সমাধান করেছেন। এই নাজির শঙ্করপুর আবার এই ওবায়দুল ভাইদের বাড়ি থেকে 10 থেকে 11 মাইলের দূরত্ব। তো যাই হোক, ওবায়দুল ভাইয়ের দাদা বলেন যে মালিক ভাই, তাহলে কালকে দেখি ওনার কাছে নিয়ে যাবো, আজকে তো নিতে পারতেছি না। তখন মালিক দাদা বলেন ঠিক আছে, কাল বিকেলে তোমাদের বাড়িতে আসবো, সন্ধ্যার একটু আগে রওনা দেবো ইনশাল্লাহ, তোমরা সবাই প্রস্তুতি নিয়ে রেখো। তো মালিক দাদা চলে যাওয়ার পর ওবায়দুল ভাইয়ের দাদা, ওবায়দুল ভাইয়ের আব্বা এবং বড় 2 চাচাকে বলছেন যে কালকে বিকেলে রইসকে নিয়ে শঙ্করপুরে যেতে হবে, তোমরা বাড়িতে থেকো, প্রস্তুত থেকো। হুজুরের কাছে নিয়ে যাওয়ার কথা শুনে এই নোয়া চাচা অর্থাৎ রইস চাচা তো কিছুতেই যেতে চায় না। এরপর 10 থেকে 12 জন অনেক কষ্ট করে ধরে নিয়ে রওনা দিলেন পরের দিন শঙ্করপুরের উদ্দেশ্যে। যখন পৌঁছলেন রাত তখন 9টা বেজে গেছে। গিয়ে দেখা গেল হুজুর বাড়ির সামনে চেয়ারে বসে আছেন, সবাইকে দেখে সালাম দিয়ে বললেন যে আমি আপনাদের কি উপকার করতে পারি বলেন। মালিক দাদার সাথে অবশ্য হুজুর আগে থেকে পরিচয় ছিল, উনি শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে নোয়া চাচার সাথে বিস্তারিতভাবে খুলে বললেন। তখন হুজুর বললেন যে আপনারা আমার সাথে ভেতরে আসুন, বিশ্রাম নেন, অনেক দূর থেকে আসছেন, আমাকে একটু সময় দিন, দেখি আমি এই বিষয়ে কোনো তথ্য সংগ্রহ করতে পারি কিনা। এই বলে হুজুর বাড়ির ভেতরে চলে গেলেন। একটা লক্ষণীয় বিষয় যে এই হুজুর বাড়িতে আসার পর নোয়া চাচা একদম শান্ত এবং চুপচাপ হয়ে গেছে, একদম স্বাভাবিক হয়ে গেছে, আর কথাবার্তা খুব কম বলছে। প্রায় 1.25 ঘন্টা অর্থাৎ 45 মিনিট পর 16-17 বছরের একটা ছেলে এসে বলল যে আপনারা আমার সাথে আসুন, হুজুর আপনাদেরকে ভিতরে নিয়ে যেতে বলছেন। তো ছেলেটার সাথে ভিতরে গিয়ে দেখা গেল হুজুর একটা বৃত্ত করে বৃত্তের সামনে বসে আছেন। হুজুর মালিক দাদাকে বললেন যে মালিক ভাই, আপনি এই রইসকে বৃত্তের মাঝখানে বসিয়ে দিন। এরপর হুজুর দাদাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেন, সেগুলো এরকম যে হুজুর বলছেন যে দেখুন আব্দুর রৌফ সাহেব, আমি কিছু তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছি আমার একজন বিশ্বস্ত ছাত্র জিনের মাধ্যমে। আপনার ছেলে আব্দুর রইসের উপর একটা জিনের প্রভাব রয়েছে, কিন্তু সেই জিনটা খুব একটা খারাপ না, সে মুসলিম, কিন্তু কেন যে এরকমটা হয়েছে সেটা আমি বুঝতে চাই। তখন হুজুর সবাইকে বললেন যে আপনারা 2টা কাতার করে বসুন, একে অপরের হাত শক্ত করে চেপে ধরে বসে থাকুন, যত যা কিছু হয়ে যাক না কেন হাতের মুষ্টি ছেড়ে দেবেন না, আর নিজেরা নিজেদের মধ্যে কোনো কথা বলবেন না। এরপর হুজুর দোয়া পড়তে শুরু করলেন। কেটে গেল প্রায় 20 মিনিট। হঠাৎ করে ঘরের ভেতর মনে হলো বিদ্যুৎ চমকে উঠলো। আকাশে বিদ্যুৎ চমকালে গাছের যে ডালপালা যেরকম শেপ হয় বা গাছের শেকড় যেরকম শেপ হয়, মাটির নিচে যেভাবে শিরা উপশিরার মতো হয়ে চলে যায়, মনে হচ্ছে ঘরের ভেতরে ওই আকাশের বিদ্যুৎ চমকে উঠলো, শিরা উপশিরার মতো আলোর ঝলকানি হলো, আর সাথে সাথে বিকট একটা শব্দ করে সারা ঘর থরথর করে ভূমিকম্পের মতো কেঁপে উঠলো। আর সাথে সাথে বজ্র কণ্ঠে একটা আওয়াজ ভেসে আসলো, আসসালামু আলাইকুম। এই দৃশ্য দেখে সকলের তো ভয়ে অবস্থা খারাপ। এমন দৃশ্য যে ওনারা দেখবেন এরকমটা আশা করেন নাই। ওনারা চিন্তা করেছিলেন যে স্বাভাবিকভাবেই হয়তো বা নোয়া চাচার উপরে জিন ভর করবে, কিন্তু না, এরকম বজ্রের আওয়াজ, তারপর বিজলির ঝলকানি আর বজ্র কণ্ঠে সালাম, সবকিছু মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয় সেখানে। হুজুর ওই সময় সকলকে আশ্বস্ত করে বলেন যে ভয় নেই, আপনারা নিজেরা কোনো কথা বলবেন না, আমি ওর সাথে কথা বলছি। হুজুর সালামের উত্তর নিয়ে তখন বলেন যে আমি আমার এক বিশ্বস্ত জিন ছাত্রের মাধ্যমে জানতে পেরেছি তুমি একজন ভালো এবং মুসলিম জিন, তাহলে কেন এই ছেলেটাকে কষ্ট দিচ্ছ? ওর কি অপরাধ, আর ওর শরীরে কেন এত আঘাতের চিহ্ন, কেন ওকে আঘাত করা হয়েছে সেটা বলো। কিছুক্ষণ চুপ করে থেকে চাচার ভেতরে থাকা সেই জিনটা বলে, আমার নাম বাদশাহ, আমরা 2 ভাই বোন, আমি বড়, আমার ছোট একটা বোন আছে। ছোট বোনকে আমরা বিয়ে দিয়েছি ভোলা জেলাতে। কালকে ঈদ ছিল, আমি আমার বোন ও বোনের স্বামীকে ঈদের দাওয়াত দিতে যাচ্ছিলাম, অর্থাৎ ঈদের আগের দিন রাত্রে ওদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখতে পাই ওদের বাড়ির পাশে একটা সুন্দর জামরুল গাছ,
গাছটিকে দেখে আমার মনে হলো এই গাছে একটু বিশ্রাম নিয়ে তারপর রওনা দিব। আমি গাছে বসে বিশ্রাম নিচ্ছি, এমন সময় দেখি ও বাড়ির ভেতর থেকে দৌড়ে এসে এই গাছের উপর উঠে বসলো। আমি কিছুটা বিরক্ত হই যে বিশ্রাম নেওয়ার জন্য বসলাম, এই রাতের বেলা কোত্থেকে এই ছেলেটা এসে আবার এই ডালের উপর বসছে। তারপর ওর দিকে তাকিয়ে আমার খুব ভালো লেগে যায়। আমি মনস্থির করি ওকে আমার সাথে আমার বোনের বাড়িতে নিয়ে যাব। ও যাতে আমাকে দেখে ভয় না পায়, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যখনই যাত্রা শুরু করেছি তখন সামনে চলে এলো মহল্লার মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান। এই কারণে ওকে আমি সরাসরি নিয়ে যেতে পারছিলাম না। আমার খুব রাগ হলো। ওর কোনো দোষ ছিল না, আমার এই রাগের কারণে ওকে আমি আমার ডানা দিয়ে ইচ্ছা মতো পিটিয়ে বাড়ির পাশে নারকেল গাছের গোড়ায় রেখে চলে যাই। হুজুর বললেন যে তোমার মনে হলো তুমি তোমার বোনের বাড়িতে নিয়ে যাবা, আবার সামনে বাধা পাইলা, তখন মনে হলো ওকে মারবা, মারলাও। ওই পর্যন্তই ঠিক ছিল, এরপরে কেন ওকে বিরক্ত করছো? এটা তো ঠিক হচ্ছে না। যা করার করছো, এক্ষুনি একে ছেড়ে চলে যাবে আর কখনো এর কাছে আসবে না। আর যদি না যাও আমি তোমার কি করতে পারি সেটা তুমি নিশ্চয়ই আজ করতে পারছো। এরপর চাচার ভেতরে থাকা ওই জিনটা কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, তবে জিনেরা যার দিকে একবার নজর দেয় এরা কিন্তু সহজে নজর ফেরায় না। আমি চলে যাচ্ছি, তবে সবসময় দূর থেকে ওর উপর আমার নজর থাকবে। এই কথা বলার পরপরই ধপাস করে একটা শব্দ হয়, অর্থাৎ চাচা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হুজুর বললেন, আপাতত আর কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আমি একটা বোতলে তেল পরে দিচ্ছি, 41 দিন এটা গায়ে মাখতে হবে, সকাল সন্ধ্যা। এরপর চাচাকে নিয়ে সবাই বাসায় চলে আসে। পরের দিন দুপুরবেলা চাচার জ্ঞান ফেরে। দেখা গেল এই যে 9-10 দিন যা যা ঘটেছে চাচার কিচ্ছুই মনে নাই। চাচা সুস্থ হয়ে গেলেও তার ভেতরে কিছুটা অস্বাভাবিকতা রয়েই যায়। তার সাথে পরবর্তীতে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেছিল কিনা উনি কাউকে কিছুই জানান নাই। বর্তমানে তার বয়স 56 বছর প্লাস। উনি এখনো বিয়ে করেন নাই, ওনাকে বিয়ে দেওয়াও সম্ভব হয় নাই। এটা ধারণা করা হয় যে ওই জিনের নজরের কারণেই ওনার আর সংসার জীবন করা এখনো হয়ে ওঠে নাই। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। এবার দ্বিতীয় অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমি মোহাম্মদ সবুজ, কুমিল্লা জেলার বাবনপাড়া থানার গুনাইয়া গ্রাম থেকে বলছি। রাসেল ভাই, আজকে যে একটি মর্মান্তিক একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যে ঘটনাটি ঘটেছিল আমাদের সামনে এবং এই ঘটনাটি এখনো ঘটিতেছে। ঘটনাটি শুরু হয় 2008 সাল থেকে। রাসেল ভাই, এই ঘটনাটি একটি সত্য ঘটনা। এটি ঘটেছিল দুলালপুর গ্রামে। তো যারা দুলালপুর থেকে এই ঘটনাটি শুনবে তারা হয়তো বুঝতে পারছে আমি কোন ঘটনা বলতেছি। রাসেল ভাই, আজ আমি এই ঘটনাটি আপনাদের শেয়ার করব। যদি ভালো লাগে তাকে অবশ্যই লিসেনারতে পড়ে শোনাবেন, প্লে করে শোনাবেন। তো রাসেল ভাই, আমি চলে যাচ্ছি বেশি না কথা বলে আমাদের মূল ঘটনায়। রাসেল ভাই, ঘটনাটি শুরু হয় একটি পরিবারকে দেখিয়ে। কুদ্দুস মিয়া, এই কুদ্দুস মিয়ার ছেলে ছিল এক ছেলে। এই ছেলে আবার বিয়ে করার পর বিদেশ চলে যায়। তারপর মনে করেন ওই মহিলাটি, যে কুদ্দুস মিয়ার পুতের বউ, সে তাকে অনেক জ্বালাতন করে। কুদ্দুস মিয়াকে সম্পদের যন্ত্রণা, তার ছেলে যে টাকা পাঠায় তাকে ওষুধের টাকা দেওয়া হয় না, এসব যন্ত্রণা রাসেল ভাই। তারপর একদিন কি তা হলো, হঠাৎ করে সে মারা যায়। ওই বউ তো সকালবেলা রাত্রে আসে সেরে কিসের জন্য যেন এসে ডাক দেয়
ডাক দেওয়ার পর রাসেল ভাই সে আর হুড়তে না, মানে কুদ্দুস মিয়া হুড়তে না। পরে দেখেন, লারা দিয়ে দেখেন কুদ্দুস মিয়া কি মারা গেছেন। এখন তো সে বলবো যে তার কুদ্দুস মিয়া ছেলে বলবো যে তুমি আমার আব্বাকে ওষুধের টাকা দাওনি তাই মারা গিয়েছে, অনেকেই তাকে দোষারোপ করবে। তাই কি করলো, একটি লোক ভাড়া করে এনে তাকে অনেক টাকার প্রলোভন দেখিয়ে তাকে একটি কথা বলে যে আমার শ্বশুর তো মারা গিয়েছে, এখন শ্বশুর মারা গেছে, এখন যদি পরিবারের তারা অথবা এলাকাবাসী যদি বলে আমাকে তোমার শ্বশুর কিভাবে মারা গেল, এখন যদি তারা দেখে রোগ হয়ে মারা গেছে তাহলে তো আমাকে অনেক অসম্মান করা হবে, আমার মান ইজ্জত চলে যাবে। তাই তোমাকে নিয়ে আসলাম, আমি আমার শ্বশুরকে কি পানিতে ফেলে দেব। তো রাসেল ভাই আমি বলে গিয়েছি বাড়িটার বর্ণনা দেই। বাড়িটার বর্ণনা হচ্ছে গিয়ে পশ্চিম পাশে রয়েছে একটি এতিমখানা হাফিজা মাদ্রাসা, তারপরে দক্ষিণ দিকে রয়েছে আপনার একটি ব্যাংক, এশিয়া ব্যাংক, তারপরে পূর্ব দিকে রয়েছে অনেকগুলা পুকুর, তারপর রয়েছে একটি খাল, যাকে যে ভাষায় বলে কি গাং বা খাল, যে যেটা বলে। তো রাসেল ভাই এই বাড়িটির দক্ষিণ পাশে ছিল ব্যাংক, ব্যাংকের সাথে ছিল বিশাল বড় মানে বাজার, বেশিরভাগ বাজারে এখানে মানে অন্ধকার, আপনি দিনের বেলায় গেলেও রাসেল ভাই ভয় পেয়ে যাবেন। তো রাসেল ভাই ঘটনাটি শুরু হয় যখন ওই কুদ্দুস সাহেবের লাশটাকে যখন পানিতে ফেলে দেয়, যখন পানিতে ফেলে দেয় রাসেল ভাই ঘটনাটি তখন থেকে শুরু হয়। ওই পুকুর পাড়ের পরেই কিন্তু আপনার ওই খালটা, ওই খালে ভাসিয়ে দেয় কুদ্দুস সাহেবের লাশ। যখন কুদ্দুস সাহেবের লাশটি ভাসিয়ে দিয়ে বাড়িতে চলে আসেন, তারপরে ঘটলো একটি ঘটনা। ওই বাড়ি একটি বড়, যার নাম হচ্ছে রিয়াজ মিয়া, ওই সে কি করলো, একদিন খেলা পুকুরের ওই পার গেল ওই খালের সাথে, যাইয়ে দেখেন রাসেল ভাই যে একটি মহিলা বসে আছেন, কি যেন রান্না করতেছেন, যে রাত্রে 9টা-10টা বাজে এই বাঁশমুড়ের তলে কে যেন রান্না করতেছেন। রান্নার স্টাইল আপনি লারকিলুর কিদা লারে না রান্না করে না রাসেল ভাই, এটি অন্যরকম, যে ওই মহিলাটি তার নিজের পা ওই চুলার ভিতরে দিয়ে রাখছে আর ধা ধা করে আগুন জ্বলতেছে। তো রাসেল ভাই এইটি যখন শাওন মিয়া দেখেন, যখন শাওন মিয়া দেখার পর সে একটা চিৎকার দিয়ে দৌড় দেয়, তখন কিন্তু ওই মহিলাটা শুনে ফেলে। তারপর 3-4টা আলোর মতন আগুনের গোলা তার দিকে আসতে থাকে। সে কি করে অনেক স্পিডে দৌড় দিয়ে বাড়িতে উড়ানে এসে পড়ে যায়, পরে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর পরের দিন তার জ্ঞান ফিরে, জ্ঞান ফেরার পর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তারপর সে বলে এই ঘটনা। তারপরে রাসেল ভাই ঘটলো আরেকটি ঘটনা। একদিন বিকালবেলা অনেক মানুষ আড্ডা দিচ্ছে, মহিলাটি বিশেষ করে বিকালবেলা আড্ডাতে কথা বলে, তারা অনেকগুলা মহিলা বসে কথা বলছিল। রাসেল ভাই তখন কিন্তু ইলেকট্রিসিটি ওই বাড়িতে ছিল। তো রাসেল ভাই আমি বলে দেই, অনেকগুলা মানুষ মানে একসাথে বসে গল্প গুজব করতেছে, একজন মাথা দেখতেছে, এরকম মানে সামথিং। তারপরে একটি মহিলা বলল আমার কাছে একটি ঘটনা আছে, যা হলো জিনের ঘটনা। সে একটি জিনের ঘটনা বলে, জিনের ঘটনা বলার পর মনে করেন রাত, তারা ঘটনাটা বলার পর সকলে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর ওই
জামাল মিয়ার ঘরের টিনে যার উঠানে বসে সকালে গল্প গুজব করেছে, ওই উঠানের সামনে টিনের ঘরে রাত্রে কে যেন গণহারে যে পাথর নিক্ষেপ করতেছে রাসেল ভাই। এত পাথর নিক্ষেপ করতেছে যে তারা এত ভয় পেয়ে যায়। তো রাসেল ভাই, তারা যখন ভয় পেয়ে যায়, তাই যেই জামাল মিয়ার ঘরে পাথর নিক্ষেপ করতেছে রাসেল ভাই, তারা ছিল 3 জন। জামাল মিয়া কোন একটি বিজনেসের কারণে বাড়ি গিয়েছেন, আর তার 1 মেয়ে 1 ছেলে আর তার স্ত্রী ঘরের ভিতরে। তো রাসেল ভাই, যখন এই ঘরের ভিতরে এই ঘটনা চলতে থাকে রাত 11টা থেকে ফরজর আজান দেওয়ার পর ওই ঘটনাটি আর ঘটে না। তো রাসেল ভাই যখন সকালে বাইরে বের হয়, তখন এসে তারা দেখে একটা পাথরের কি কণাও নাই সেখানে। তাহলে রাত্রে কে এত জোরে জোরে এত আওয়াজ করে ইটিয়ে দিচ্ছে? তো রাসেল ভাই, এই যে ঘটনাটি তারা দেখতেছে, যেখানে যেখানে এই পাথরগুলা পড়ছে টিনের চালের উপরে, সব জায়গায় ফুটো হয়ে রয়েছে, ভেঙে রয়েছে, বাঁকা হয়ে রয়েছে। তো রাসেল ভাই, যখন এই ঘটনাটি ঘটে তখন সকলে শব্দটা শুনে। তো এত জোরে শব্দ শোনার পর কেউ আর ডরে বাইর হয় না। তো রাসেল ভাই, 2008 সালের ঘটনা, বোঝে না তো গ্রামের ঘটনা, রাত মানে কিরকম রাত। তো রাসেল ভাই কেউ আর বার হয় নাই। তো পরের দিন সকালে এসে দেখতেছেন তাদের টিন, চালের টিন বাঁকা হয়ে রয়েছে। তো রাসেল ভাই, তারা বুঝতে পারেনি যে কিভাবে কেন আবার ঘটনাটা হইলো। তারপর 2-3 দিন ভালো যায়, তারপর আবার একদিন সকালে মিলিয়ে ওই উঠানে আবার আড্ডা দেয়। তারপরে শব্দটা ওঠে জিনকে নিয়ে একটি ঘটনা কয়, কিভাবে একটু কথা বলেছিল। তাই পরে এই রাত্রে আবার শুরু হয় তাণ্ডব। রাত 11টা বাজার পর টিনের চালের উপরে কে যেন ডিল মারছে। এত ডিল মারছে যে তাদের কারো একটি ক্ষোভ হয়ে রয়েছে, রাগ হয়ে রয়েছে যে তাদেরকে মেরে ফেলবো, এরকম একটি অবস্থা। তো রাসেল ভাই, তারপরের দিন কিন্তু এই সকালে বার হয়ে সেরে এই ঘটনাটি দেখে তারা কিন্তু ওই আর টিনের চালে সব বাঁকা হয়ে রয়েছে, আর কিছু ইটা দিলে ফুটো হয়ে রয়েছে, এরকম অবস্থা। তারপর তাদের কাছে একটি খবর এলো যে ওই কুদ্দুস মিয়ার লাশ পাওয়া গেছে। কুদ্দুস মিয়ার লাশ ওই খালে এক জায়গায় ফেনার নিচে ভেসে রয়েছে। ওই এক জেলে কি করেছেন, জাল পেতেছেন, ওই কারেন্ট জাল বলি, যে জালে বলি, সে জাল পারতে এসেই দেখেন ফেলা তোলে যেন কি। তো ওই 2008 সালে কিন্তু আপনার খালের নিচে অনেক মাছ ছিল, তাই সেই মনে হচ্ছে মাছ মনে সাদা হয়ে উঠতে রয়েছে। তাই তারা কি করছে, সে কি করলো, ফেনাটা আলগিয়ে দেয়, দেখে ওই কুদ্দুস মিয়ার লাশ। তো সে দৌড়ে গিয়ে ওই চৌকিদারকে ডাক দিল। চৌকিদার কি করলো, চৌকিদার আসলো, আসার পর থেকে মনে করেন ওই লাশটিকে উদ্ধার করেন। উদ্ধার করার পর তারপরে পুলিশ আসেন। পুলিশ আসার পর পুলিশ কেস হওয়ার পর থেকে রাসেল ভাই এটি মনে করেন ময়না তদন্ত করার জন্য চিরাকাটা হবে নিয়ে যান। তো রাসেল ভাই এটি নেওয়ার পর থেকে পুলিশরা কি এটা পোস্টমর্টম করার পর থেকে একটি পুলিশ কেস লেখার পর থেকে লাশ বাড়িতে দিয়েছেন। তারপর তারা কি করলেন, এটা দাফন কাফন করেন। দাফন কাফন করার পরে অনেকদিন চলে যায়, প্রায় 6-7 মাস চলে যায়, তাদের বাড়িতে আর কিছু ঘটনা ঘটে না। তো একদিন সকালে আবার ওই উঠানে বসে গল্প গুজব শুরু করলেন। আবার ওই জিনের শব্দ উঠলো, যে জিনের শব্দ কোথায়, একটি ঘটনা বলে। তারপর আরেক এই ঘরে আবার
ডিল মারছে রাত্রে, যে উঠানে কথা বলছিল, গল্পটা বলছিল, ওই গল্পটার মানে ওই উঠানে যেই শাওনের গড়টা জামাল মিয়ার গড়ে পাথর নিক্ষেপ করতেছে কে যেন পাথর নিক্ষেপ করে। তো কে করে তারও কিন্তু ধরে বাইরে হয় না। এর আগেও 2বার এরকম ঘটেছিল। তারপর কি হলো, তারা ঘটনাটি ঘটে 11টা থেকে শুরু হয়, আপনার ফজর নামাজ আজানের আগ পর্যন্ত তাদের তাণ্ডব চলতে থাকে। তারপর সকাল হয়, সকাল হওয়ার পর দেখে কোনো ডিলের চিহ্নই নেই, শুধু টিনগুলো বাঁকা হয়ে রয়েছে। তো রাসেল ভাই এভাবেই চলতে থাকে। তারপরে তারা ভাবলো কেন এই ঘটনাটি ঘটতেছে। তারপর সে একটা মানে তারপরে তারা বুঝতে পারে যে হ্যাঁ, যে এখানে জিন শব্দটা লইলে এই বাড়িতে তাণ্ডব চলে। যেই উঠানে বলে, যে বলে তার ঘরেই আঘাত করা হয়। তো রাসেল ভাই এভাবে তারা সতর্ক হয়ে যায়। তারপরে এই বাড়িতে কোনো ওই প্যারানরমাল বিষয় নিয়ে আর কথাবার্তা বলে না। তারপর হাফিজিয়া মাদ্রাসায় কি হলো, হাফিজিয়া মাদ্রাসায় আপনার একটি হুজুর আসে। আপনি বিশেষ করে যারা হাফিজিয়া মাদ্রাসা চালায় কমপক্ষে 5 থেকে 6 জন হুজুর লাগে। তো একটু হুজুর বদলি হওয়ার পর আরেকটু হুজুর আসে। তো নতুন হুজুর না, তো থাকবে কোথায়, তো ওই জামাল মিয়ার ঘরে দেয় থাকার জন্য। জামাল মিয়ার একটি পরিত্যক্ত ঘর ছিল। পরিত্যক্ত ঘর হলে অনেক সুন্দর একটি ঘর, আমি নিজেও গিয়ে দেখেছি। তো রুমটির ভিতরে অনেক সোফা, অনেক কিছু আছে। তো আমি বলেছি যে এই বাড়ির সকলে স্বাবলম্বী, মানে খুব টাকা পয়সার। এই বাড়ি বিশেষ করে এই বাড়ির সকলেই অনেক টাকা পয়সার মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। তো রাসেল ভাই ঘটনাটি ঘটে ওই হুজুরের সাথে। তো হুজুরে তো আর জানে না যে ঘরে কি হচ্ছে না হচ্ছে। তো রাসেল ভাই তো সে পরে রাত 10টা বাজে আসছে ঘরে শুইতে। তো ঘরে শুইতে এসে দেখে যে শুয়ে পড়ে, তখন রাত ঘুমোতে উঠে 12টা বাজে। 12টা বাজে ওঠার পর রাসেল ভাই কি হলো, তারা দেখতেছে কি, সে দেখতেছে তার আগারের সোফাটা কে যেন বসে আছে। তো কে যেন বসে আছে, তো ওই হুজুর কি করলেন, হয়তো কোনো খারাপ জিনিস আসতে পারে, তাই তার শরীরটাকে বন্ধ করলেন। বন্ধ করার পর সে লাইটটি জ্বলিয়ে দেখে কেউ নেই। আমি বলেছি ওইখানে ইলেকট্রিসিটি ভালো ছিল, মানে কারেন্ট ভালো ছিল, তাই সে লাইটটি ধরে দেখে কেউ নাই। তো সে বলে হয়তো মনের ভুল, তাই এই ঘটনাটি ঘটেছে, এখন আবার ঘুমাইলে। তো রাসেল ভাই ঘুমানোর পর 1-2 ঘন্টার পর 2টা বাজে তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর সে দেখতেছে ঘরের বাইরে কে যেন ফিস ফিস করে বলতেছে, কই তারে খায়ালা, তার দর, এরকম শব্দ আসতেছে। তো হুজুর তো অনেক ভয় পেয়ে যান, রাসেল ভাই কি হচ্ছে। তো সে তো আর এত নতুন এসেছে আর কি জানবে। তো সে কি করলো, সে অনেক জুতে দোয়া দুরুদ পড়তে থাকে। তো দোয়া দুরুদ পড়তে থাকে। তো একটি ভালো জিন এসে বলে, হুজুর এখানে তো অনেক সমস্যা, প্যারানরমাল সমস্যা হয়, আপনি কালকে এখান থেকে চলে যাবেন, আপনি এখানে আর থাকবেন না, ফজর আজান দিলে আপনি চলে যাবেন। তো পরের দিন হুজুর কি করলো, এখান থেকে ফজর নামাজ পড়ে সে চিল্লে এখান থেকে চলে যায়। হুজুরে মসজিদ থেকে সমস্যাটা বলে, তারপর হুজুরে অন্য জায়গায় থাকতে থাকেন। তো রাসেল ভাই তারপর এই ঘটনাটি ঘটতেই থাকে। তারপর একদিন মনে করেন সকলে, আমার ছোট আপু গিয়েছিলেন ওই বাড়িতে, যাওয়ার পর থেকে এসে
কিন্তু রাসেল ভাই, এই ঘটনাটি এখনো প্রতিনিয়ত ঘটতে থাকে এবং তারা সতর্ক হয়ে যায় যে ওই বাড়িতে জিন শব্দটা তুললেই ওই যেই ঘরের সামনেই এই শব্দটা উঠবে তার টিনের চালে তাণ্ডব চলে, এখনো চলে মাঝে মধ্যে। বর্তমানে আপনার টিন সাইড ঘর নাই, বর্তমানে আপনার সকলে বিল্ডিং করে ফেলেছে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে থেকে অবশ্যই লিসেনারদের পরে শোনাবেন। আমি এই ঘটনাটির আরো খুঁটিনাটি আছে, আমি কিছু বলিনি। আমি আপনার ভাইয়ের মতন বলতে পারি না এত গুছিয়ে। তো যদি ভুল ভ্রান্তি হয় তো অবশ্যই আমার সুন্দরদের দৃষ্টিতে দেখবেন রাসেল ভাই। এই ছিল আমার ঘটনা। আর যদি সিলেটটাতে অবশ্যই আমাকে ফোন করে জানাবেন। তো রাসেল ভাই, আজ এই পর্যন্তই। দোয়া রাখবেন আমার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি আদিত্যমারি লালমনিরহাট থেকে। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমি শুনেছি পলাশের কাছ থেকে। আর পলাশের বাসা হচ্ছে কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকার একটি গ্রামে। তো সঙ্গত কারণে গ্রামের নামটা বলা যাচ্ছে না। তো পলাশ যে ঘটনাটা আমাকে শেয়ার করেছেন, এই ঘটনাটা হচ্ছে তার চাচার সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা। রাসেল ভাই, আমি চেষ্টা করব পলাশের মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। তো আমি বেশি কথা না, ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটা আজ থেকে প্রায় হচ্ছে 15 বছর আগের একটা ঘটনা। 2010 কি 11 সালের ঘটনা, সেই সময় আর কি একটা ঘটনা। তো রাসেল ভাই, এখন যেহেতু গ্রামের রাস্তাগুলো পাকা হয়েছে, সেই সময় গ্রামের রাস্তাগুলো আসলে পাকা ছিল না, সেগুলো মেঠো পথ ছিল, কাঁচা রাস্তা। তো এই যে পলাশের চাচা, ওনার নাম হচ্ছে মিন্টু মিয়া। তো সবাই ওনাকে মিন্টু বলে ডাকে, বা মিন্টু কাকা বলে আমরা ডাকি। তো তিনি খুবই শৌখিন মানুষ ছিলেন। তিনি খুবই কম ভয় পেতেন, রাত বিরাতে বাজার থেকে আসা যাওয়া রেগুলার করতেন। তো যেদিন ঘটনাটা ঘটে সেদিন আসলে সে সময় তিনি তার একটা বিয়ের দাওয়াত ছিল। তো তিনি বিয়ে খাওয়ার জন্য পাশের গ্রামে গিয়েছিলেন। তো ওই চাচার নাকি মানে আত্মীয়র মধ্যে, খুবই ঘনিষ্ঠ আত্মীয়র মধ্যে একজনের বিয়ে হচ্ছিল। তো তিনি আসলে সেখানে গল্পগুজব করতে করতে রাত হয়ে যায়। আর বিয়ে বাড়িতে আসলে অনেক মানুষজন আসার কারণে দেখা যায় যে পুরুষদের আসলে ঘুমানোর ওইভাবে জায়গা থাকে না, তো তাদেরকে বাসায় ফিরতে হয়। তো মন্টু চাচা তিনি আসলে চিন্তা করলেন যে এখানে তো ঘুমানো সম্ভব না, রাত অনেক হয়ে গেছে, রাত প্রায় 12টা বাজে। যেহেতু তার পাশের গ্রামেই তার বাসা, তো দেখা যায় যে হাঁটতে গেলে সর্বোচ্চ 40 মিনিট থেকে 50 মিনিট লাগবে তার বাসায় ফিরতে। তো তিনি বাসার উদ্দেশ্যে আর কি রওনা দেন, দাওয়াত খেয়ে আর কি। রাতের দাওয়াত খাওয়ার পর তিনি বাসায় ফিরতেছিলেন। তো আমি আগে বললাম যে রাত প্রায় 12টা বাজে। তো সেই সময়কার গ্রামের রাস্তা আসলে এখনকার মতো ছিল না, খুবই অজপাড়া ছিল। তো তার বাসায় ফেরার রাস্তাটা কিছু কিছু জায়গা পড়ে, যেমন হচ্ছে একটা পুরনো কালীদহ পুকুর পড়ে, এবং সেই পুকুরের সরু আইল দিয়ে তাকে আসলে আসতে হয়। এখন যদিও এই রাস্তাটা এখন অনেক প্রশস্ত হয়েছে, কিন্তু সেই সময় খুবই সরু একটা রাস্তা ছিল। তো তিনি ওই সরু রাস্তা দিয়ে আসার সময় তিনি হঠাৎ করে দেখলেন যে ওই কালীদহ পুকুরের পাশে একটা বিশাল শেওড়াদা গাব গাছ ছিল, এবং সেই গাব গাছটার নিচে একটা ছোট্ট হারিকেন জ্বলতেছে। তো তিনি ভাবলেন যে হয়তো পাড়ার কেউ মাছ ধরতে এসেছে, এবং সেই হারিকেনটা সেখানে রেখে পুকুরে মাছ ধরার চেষ্টা করতেছে। তো তিনি যখন কাছাকাছি গেলেন এবং দেখলেন যে হারিকেনের আলোটা সাধারণ আলোর মতো নয়। নর্মালি হারিকেনের আলো কিন্তু হচ্ছে কমলা রঙের বা হচ্ছে লাল রঙের, এই ধরনের একটা আলো বের হয়, কিন্তু সেই হলো হারিকেন থেকে ওই ধরনের রং বের হচ্ছে, মানে ওই ধরনের
আলো বেরোচ্ছে না, সেখান থেকে কমলা বা লালের পরিবর্তে বেগুনি রঙের ধোঁয়া বের হচ্ছে বা বেগুনি রঙের আলো বিকিরিত হচ্ছে। এবং সে আলোর নিচে বসে আছে একজন মানুষ, যার পরনে সেরা তালের যে পাতা আছে সেগুলো দিয়ে তার একটা ছাতা তৈরি করা, এবং সেই ছাতার নিচে আর কি সেই লোকটা বসে আছে। তো বৃষ্টির দিনের মানুষের মাথায় আসলে গ্রামের মানুষ মাঝে মাঝে দেয়, যাদের ছাতা নেই তো তারা আসলে দেয়। কিন্তু তিনি যখন আসতেছেন তখন তো কোনো বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার। তো তিনি বেশ অবাক হলেন যে লোকটা তাহলে বৃষ্টি নেই কিছু নেই, তারপরও তালের ছাতা দিয়ে সে নিচে বসে আছে কেন? তো মন্টু কাকা কোনো কিছু না বলে সেই লোকটাকে পাশ কাটিয়ে যেতে চাইলেন, কিন্তু হঠাৎ সেই লোকটা একটা অদ্ভুত চিকন গলায় হেসে উঠল। হাসিটা সাধারণ মানুষের মতো নয়, মনে হচ্ছিল যেন মেটাল বা টিন ঘষলে যেমন শব্দ হয় এই ধরনের একটা শব্দে সেই হাসিটা তিনি শুনতে পেলেন, কিন্তু স্পষ্ট বুঝতে পেলেন যে এটা সেই মানুষটা তাকে দেখেই হাসতেছে। তো এটা শুনে মন্টু কাকা একটু থমকে দাঁড়ালেন। তো তার হাতে থাকা টর্চ লাইট ছিল, তিনি টর্চ লাইটটা সেই লোকটার দিকে মারলেন, এবং লোকটা দেখলেন যে সে লোকটার কোনো মানে দেখতে মানুষের মতো কিন্তু আবার মানুষের মতো না, মনে হচ্ছে যে তার টর্চের আলো সেই লোকটার শরীরের ভিতর দিয়ে ওই পাশ দিয়েও যাচ্ছে। নর্মালি কি হয়, আমরা যখন কাউকে টর্চ দিয়ে মেরে দেখি তো সেই মানুষটা কিন্তু একটা ছায়া হয়, কিন্তু এখানে সেই মানুষটা স্পষ্ট দেখা যাচ্ছে, এবং সেই সাথে মানুষটার পিছন পাশে সমস্ত কিছুই দেখা যাচ্ছে, মানে স্বচ্ছ ট্রান্সপারেন্ট আর কি, একটা মানুষটা মনে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট। তো এটা দেখে তিনি আসলে খুবই ভয় পান যে এটা আবার কিরকম মানুষ হতে পারে। তো তিনি বুঝতে পারেন যে সামথিং রং। তো তিনি চিন্তা করলেন যে এখানে থাকা তার নিরাপদ নয়। এবং আর একটা জিনিস খুবই অবাক করার মতো বিষয় যে তার হাতে থাকা টর্চ লাইটটার আলো ধীরে ধীরে কমে গেল, মনে হচ্ছে যে ব্যাটারিতে চার্জ নেই। অথচ তার স্পষ্ট মনে আছে যে তিনি গত 2 দিন আগে তার লাইটের মধ্যে নতুন ব্যাটারি ঢুকিয়েছিলেন, যেখানে একটা লাইটে নতুন ব্যাটারি ঢোকার প্রায় 1 মাসও আলো ফুরায় না। অথচ 2 দিন আগে ব্যাটারি ভরিয়েছেন এবং সেখানে এখন আলো হঠাৎ করে কমে যাচ্ছে। তো তিনি খুবই অবাক হলেন, এবং তিনি এটা দেখে আরো আলো কমার সাথে সাথে তো চারিদিকে আরো অন্ধকার হয়ে গেল, শুধু সেই সামনে থাকা হারিকেনটা আলোয় যা দেখা যাচ্ছিল তার তো লাইটের আলোটা নিভে গেল। তো তিনি খুবই ভয় পেলেন। এরপর তিনি হঠাৎ করে দেখলেন যে পুকুরের পানিটা হঠাৎ করে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে তার পাশে থাকা যে পুকুরের পানিগুলো সেখানে কোনো পানি নেই, অথচ এটা সবসময় ভরাট থাকে। শীতকাল থাকলেও এর গভীরতা থাকার কারণে সবসময় পানি থাকে। তো তিনি যেদিকেই তাকাচ্ছেন সেদিকে কিছু না কিছু তিনি দেখতেছেন বা কোনো কিছু ঘটতেছে। এই সময় তিনি দেখেন যে শত শত পুতুল সেই হারিকেনের পিছন দিক দিয়ে তার সামনে আসতেছে, এবং সামনে এসে সেই পুতুলগুলো তার দিকে তাকাচ্ছে। সেই পুতুলগুলো দেখে তো তিনি বেশ অবাক হন যে এখানে এই পুতুলগুলো কিভাবে আসবে। তো তিনি কোনো কিছু চিন্তা না করে দিলেন এক দৌড় এবং দৌড়াতে থাকেন। কিন্তু তিনি অনেকক্ষণ দৌড়ানোর পর তার কাছে মনে হলো যে তিনি নিরাপদ একটা জায়গায় চলে এসেছেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় আছে ভাই, তিনি ঘুরে ফিরে সেই পুকুরের সামনেই চলে এসেছেন। তো তিনি কি করবেন বুঝতে পারলেন না। তো এরপর সেই হারিকেন এবং সেই লোকটাকে তিনি দেখলেন না, যদিও তিনি ঘুরে ফিরে সেই জায়গায় চলে এসেছেন, কিন্তু তার সামনে সেই হারিকেন বা সেই পুতুলগুলো, সেই অবয়বটা কোনো কিছুই তিনি দেখলেন না। তো কোনো কিছু না দেখে তিনি একটু স্বস্তি ফিল করলেন, কিন্তু তার কাছে ভয়ের ব্যাপার হলো যে তিনি এতদূর রাস্তা দৌড়ে গেলেন এবং ঘুরে ফিরে সেই জায়গাতেই আছেন এবং সেই পুকুর পাড়েই চলে এসেছেন। তো এটা ভেবে তার কাছে খুবই ভয় লাগলো, এবং তিনি
চিন্তা করলেন যে তার সাথে কোনো খারাপ কিছু হতে চলেছে। তো তার মনে যত সূরা দরুদ আছে সবকিছু তিনি পড়তে শুরু করলেন এবং পড়তে পড়তে সেই পুকুরটা পার হলেন। পার হয়ে যখন তিনি তার বাসার রাস্তায় আবার তিনি চলতে শুরু করলেন, প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর তার কাছে মনে হলো যে তিনি একদম নিরাপদ স্থানে চলে এসেছেন, এখন আর কোনো ভয় নেই। কিন্তু রাসেল ভাই, এরকমটা হলে ভালোই হতো। তো তিনি যখন একটা বড় বাঁশঝড় পার হতে যাবেন, সেই সময় তিনি লক্ষ্য করেন যে রাস্তার মাঝে একটা বাঁশ পড়ে আছে। তো সেই বাঁশটা খুবই মোটা সাইজের, মানে ওই বাঁশঝাড়ের সবথেকে বড় মোটা সাইজের যে বাঁশটা, সেটাই মনে হয় যে পড়ে আছে। তো তিনি বেশ অবাক হলেন যে কোনো ঝড় ঝাপটা নেই, কোনো কিছু নেই, তার মধ্যে এই বাঁশটা এখানে কি পড়ে আছে কেন? তো তিনি এটা স্বাভাবিক মনে করলেন। তো তিনি চিন্তা করলেন যে মানুষের পথের তো সমস্যা হবে, তো তিনি সেই বাঁশটা তুলে দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু এটা এতটাই ভারী যে এটা কোনোভাবেই তিনি তুলতে পারতেছেন না। যদিও বা একটু তুলতে পারতেছেন, কিন্তু বাঁশটা সরানো তার পক্ষে সম্ভব হচ্ছে না। তো চিন্তা করলাম যে হয়তো যার বাঁশ বাগান সেই সরাবে, আসলে এখানে তার পরিশ্রম করা শুধু শুধু কষ্ট হবে। তো তিনি সেই বাঁশটা যখন পার হয়ে, মানে ডিঙ্গিয়ে, যেটা আমরা এলাকায় গ্রাম্য ভাষায় বলি, যে সেই বাঁশটা যখন ডিঙ্গিয়ে যাওয়ার চেষ্টা করলেন, ঠিক সেই মুহূর্তে বাসটা এত দ্রুত গতিতে উপরে উঠে গেল, তিনি মাটির থেকে বাসের সাথে সাথে হাওয়ায় উপরে উঠে চলে গেলেন। এবং উঠে যাওয়ার কারণে তিনি সে বাসটা ধরেননি। তো মনে হচ্ছিল যে সে বাসা থেকে তাকে একটা উপরে তোলা হয়েছে, এরকম। বাসটা ওঠার সঙ্গে সঙ্গে তিনি উপরে, আকাশের দিকে উপরে উঠে গেছেন বাসের সাথে সাথে। এবং তিনি যেহেতু বাসটা ধরে রেখেছিলেন না, যার কারণে তিনি উপর থেকে ধপাস করে মাটির মধ্যে পড়ে যান এবং প্রচন্ড পরিমাণে ব্যথা পান এবং কুকড়িয়ে ওঠেন। বলতে খুবই ব্যথা পেলে যেরকম সাউন্ড হয়, তিনি সেরকম তার সাউন্ড করে ওঠেন। তো এরপর তিনি আসলে তার জ্ঞান ধরে রাখতে পারেননি, তিনি সেই প্রচন্ড আঘাতের কারণে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকেন। তো পরে তিনি সকালে যখন সেই কালীদহ পুকুরের আসলে পাশ দিয়ে আসলে মানুষ দিনের বেলা রেগুলার সবসময় যাতায়াত করে, হয়তো বা রাতের বেলা ওইভাবে মানুষ যাতায়াত করে না, তো দিনের বেলা যখন যাতায়াত করতেছিল সে সময় সেই কাকাকে আর কি দেখে যে তিনি সেই পুকুরের পাশে অজ্ঞান অবস্থা পড়ে থাকতে। তো প্রথমত তাকে চিনতে পারেননি, যিনি হলো প্রথম দেখেছিলেন তাকে চিনতে পারেননি। তো তিনি যেহেতু মানুষের আসলে গ্রামের মানুষেরা উপকার করে, তো তিনি বুঝতে পারেন যে হয়তো বা সেই লোকটা কোনো বিপদে পড়েছে। তো পরবর্তী সেই লোকটা কোনো কিছু চিন্তা না করে তার বাসায় নিয়ে যান, এবং বাসায় নিয়ে যাওয়ার পর যখন তাকে একটু সেবা করা হয়, তো তখন আর কি চাচা বা কাকা, যেটাই বলি আমরা, মন্টু কাকা আসলে একটু সুস্থ হন। এবং সুস্থ হওয়ার পর তিনি দেখেন যে একটা বাড়ির মধ্যে, তো সেই বাড়ির মানুষ, যে ব্যক্তি তাকে নিয়ে গেছেন, তাকে জিজ্ঞেস করেন যে আমি কোথায়। তো সেই লোকটা বলে যে আপনি এরকম, আমি পুকুর পাড়ে আপনাকে এরকম পড়ে থাকতে দেখেছিলাম, তো যার কারণে আসলে আপনাকে নিয়ে আসা। তো কি হয়েছিল ভাই, আপনি ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন? তো মন্টু কাকা পরে বিস্তারিত সমস্ত কিছু বলে। তো যেহেতু তিনি খুবই আঘাত পেয়েছিলেন, যার কারণে সেই যে মানুষটা তাকে সাহায্য করেছিল, সেই মানুষটা তাকে মন্টু কাকার বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। তো বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার পর তিনি যখন ডাক্তারের কাছে শরণাপন্ন হন, তো তিনি দেখেন যে ওই উপর থেকে পড়ে যাওয়ার কারণে তিনি প্রচণ্ড পরিমাণে তার হলো পায়ের মধ্যে ব্যথা পান। একটা জায়গায় পায়ের গোড়ালির মধ্যে ফ্র্যাকচার হয়, এবং পরবর্তীতে তিনি প্রায় 1 মাস অসুস্থ ছিলেন এই পায়ের ফ্র্যাকচারের কারণে। মানে পায়ের একটা হাড় আর কি ফেটে গিয়েছে, ভেঙে যায়নি, একটা হাড় ফেটে গিয়েছে, যার কারণে প্রায় 1 মাস লেগেছিল তাকে সুস্থ হতে। তো আসলে তার হলো ওই চিন্তা, আসলে তার কোনো ভর করেনি বা কোনো কিছু করেনি, জাস্ট খালি ওই পড়ে যাওয়ার কারণে আসলে পায়ের হাড্ডি ফেটে গিয়েছিল, যার কারণে তাকে চিকিৎসা নিতে হয়। তো এরপরে তিনি 1 মাস পর সুস্থ হয়ে যান। তো এই ছিল রাসেল ভাই মন্টু কাকার ঘটনা। তো এরপর তিনি আসলে ওই রাস্তা দিয়ে, তিনি জানিয়েছেন যে এরপর থেকে তিনি ওই রাস্তা দিয়ে বিশেষ করে রাত 12টা বা 10টা এই সময়টাতে আর কি এড়িয়ে চলতেন।
তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আরো একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো আছেন, আপনাকে আর তাই জিজ্ঞাসা করলাম না। আমি শাহিন বলছিলাম, আমার বাসা নাটোর রাজশাহী, বর্তমানে জব করছি যশোরে। আমি ভূতে ফেব দীর্ঘ অনেক দিন ধরে শুনছি, 7-8 বছর। সত্যি কথা বলতে আপনার ভয়েসের যে টোনালিটি, আপনি যেভাবে বলেন, বিশ্বাস করেন কোনো গল্প না বিশ্বাস করে থাকা যায় না। তো ভাবছিলাম অনেকদিন থেকে আমার সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট গল্প আছে, এটা আমি শেয়ার করব। কাজের ব্যস্ততার জন্য সেভাবে আসলে সময় হয়ে ওঠে না। তো বেশি কথা না বলে আমি গল্পটা শুরু করছি। সালটা ছিল 2010। আমাদের নতুন বাসা তৈরি করা শুরু করে। তার আগে একটু বলে রাখি যে আমাদের বাসাটা ছিল নাটোরের একদম শেষ সীমানায় আর রাজশাহীর একদম শুরুতে। তো এই সূত্রে একদম গ্রামের ভেতরে ছিল আমাদের বাসাটা। তো গ্রাম থাকার কারণে অনেক জঙ্গল, তারপর আমাদের, আপনি জানেন হয়তো নাটোর এলাকা হচ্ছে বিল এলাকা। তো আমাদের যখন আগের পুরাতন বাড়িটা ভেঙে নতুন বাড়ি করা হয়, তার পাশে একটা টিন শেডের একটা ঘর ছিল। তো নতুন বাসাতে আমরা বরাবর সবাই পার হয়ে আসি, বাট টিন শেডের ঘরটা তখনও ভাঙা হয়নি। তো প্রথম 7-8 দিন বাসাতে পার হওয়ার পরে তেমন কোনো প্রবলেম ফেস করিনি। প্রবলেমটা শুরু হয় একদিন বাসাতে হঠাৎ করে রাত 2টা-3টার দিকে। তার আগে একটু বলে রাখা উচিত যে আমি যে ঘরটাতে থাকতাম, নতুন যে ঘরটাতে, তার দুই পাশে 2টা জানালা, পূর্ব দিকে জানালা আর হচ্ছে দক্ষিণ দিকে জানালা। তো 2 দিকে 2 জানালাতে 2টা কবর। একটা কবর হচ্ছে আমার দাদা আর দাদি শুয়ে আছে, আর এই পাশের কবরটা আমরা সবাই জানতাম কবর, বাট আসলে কার কবর এটা আইডেন্টিফাই করা পসিবল হয়নি। তো রাত 12টার দিকে আমার দাদা দাদি যে কবরটা আছে ওইটার উপরে একটা আম গাছ আছে পাশে। তো ওইখান থেকে খেয়ে যেন মহিলা কণ্ঠে আমাকে ডাকছে রাত 2টা থেকে 3টার মাঝামাঝি। তো আমি বরাবরই মনের ভ্রম ভেবে এটা কিছু মনে করি না, তো ওই দিনের মতো ঘুমিয়ে যাই পরে আবার। তো ওই দিন রাত্রে আর কোনো প্রবলেম হয়নি। এবার পরবর্তী দিন আমি যে ঘরে শুতাম সেই ঘরে আমার বাবার একটা মোটরসাইকেল ছিল, সেটা রাখা থাকতো। তো আমি নিজে উঠিয়ে রেখে রাত 11টার দিকে ঘুমিয়ে যাই। হঠাৎ করে রাত 3টার দিকে যেটা হয় যে মোটরসাইকেলটা আমার খাটের পাশে মেঝেতে নেই, সেখানে একটা ছোট বাচ্চা মেঝের বা রুমের ভেতরে চারিদিকে হামাগুড়ি দিয়ে যেভাবে হাঁটে সেভাবে হাঁটছে। তো আর আপনি জানেন বোবা জিনের বিষয়টা, মানে আমি নড়াচড়া করতে পারছি না, কোনো কথা বলতে পারছি না। ওই মুহূর্তটা কেমন ফিল হয়, আমি দেখছি যে চারিদিকে হাঁটছে, শব্দ করছে, আর মনে হচ্ছে আমার বুকের উপরে কেউ একটা চাপ দিয়ে আছে, আমি কোনোভাবে উঠতে পারছি না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তো আমি পরে ভীত সন্তুষ্ট হয়ে আমি এখানে জ্ঞান হারাই। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠি প্রায় 10টা, তো উঠে আমি আমার আব্বু আম্মুর কাছে বিষয়টা শেয়ার করলাম। তো তারা বললো এটা মনের ভুল বা স্বপ্ন দেখেছে হয়তো এই ধরনের কোনো বিষয়। তো আমি অতটা গুরুত্ব দিই না। যথারীতি পরবর্তী দিন রাত্রেও আমি ঠিক একইভাবে গাড়ির ঘরের ভেতরে রেখে ঘুমিয়ে যাই। তো সেই দিন যেটা হয় সেটা হচ্ছে সবচাইতে ভয়ানক। আমি যেটা এক্সপেক্ট করিনি যে এইটা হবে আমার সাথে, সেইটা হচ্ছে আমি ঘুমিয়ে গেছি 12টা সাড়ে 12টার দিকে, আধো ঘুম আধো জাগা। আমার দরজার ওপাশ থেকে কেউ আমাকে ডাকছে। এখন আমি
আমি নিজের জ্ঞানে উঠছি না। আমি যখন আমাকে ডাকা হয়েছে তখন আমি জানতে পারছি ডাকছে, এরপর আমি আবার ঘুমিয়ে যাই। রাত 3টার দিকে আমি নিজেকে আবিষ্কার করি আমাদের যে টিনের ঘরটা আছে ওই ঘরের প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এর মধ্যে ওই ঘরের থেকে আমি আব্বু আমাকে ডাকছে। আমার মানে তখন মনে হচ্ছে যে আব্বু আমার ঘরের মধ্যে শুয়ে আছে, আমি প্রচন্ড জোরে চিৎকার করে ডাকছি, বাট তারা কেউ শুনতে পাচ্ছে না। আমি অনেক কষ্টে দরজা পর্যন্ত পৌঁছাই, আর আমাকে কেউ পেছন থেকে টানছে এমনটা মনে হচ্ছে। আমার তখন চোখ বন্ধ করে জোরে চিৎকার দিই, আর সে চিৎকারটা দিয়ে আমি আমার ঘুম থেকে উঠে দেখি কি আমার পুরো শরীর ভিজে গেছে কাদা পানি যুক্ত। তো এরপরে যথারীতি আব্বুকে যে ডাকছি, যে ঘুম থেকে তুলে বিষয়গুলো তারা দেখে নোটিস করছে যে আসলে একটা প্রবলেম হচ্ছে এখানে। তো পরবর্তী ওই দিনটা হচ্ছে আবার আব্বা আম্মা আমার সাথেই থাকে। তখন আমি ক্লাস 10-এ পড়ি 2010 সালের। তো পরের দিন আব্বু আম্মু একটা হুজুর ডেকে নিয়ে আসে আমাদের পাশে, নিয়ে এসে বাড়ি বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে আমি যেদিন বাড়িটা বন্ধ করে দেওয়া হয়, আমি নিজে যে বিষয়গুলো করা হয়, যে আপনার রিচুয়াল করার পরে যে বাসাটা বন্ধ করা হয়, তো এরপরে যে বিষয়গুলো, যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে সেগুলো আমি নিজে প্ল্যান করেছি আমার বাসায় প্রত্যেকটা পয়েন্টে। তো পরের দিন রাত্রে জাস্ট একটাই বিষয় জানতে পেলাম যে বিষয়টা ভালো হলো না। আমাকে স্বপ্নে এসে কেউ বলছে যে বিষয়টা ভালো হলো না। তো তারপরে আরো ছোটখাটো অনেক ঘটনা আছে, আজকে ফার্স্ট টাইম আমি এটা শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, আর সেই সাথে আমাদেরকে এভাবে সাপোর্ট করে যান, আমাদের সঙ্গে থাকুন। আমরা দারুণ দারুণ সব ঘটনা নিয়ে রেগুলার আপনাদের কাছে ফিরে আসতে চাই। আমরা কথা না বাড়িয়ে সরাসরি এখন আমাদের পরবর্তী অডিও ক্লিপে যাচ্ছি। আশা করছি অডিও ক্লিপটিও আপনারা অনেক বেশি উপভোগ করবেন। আসসালামু আলাইকুম, শাওন। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মোহাম্মদ ইমন হোসেন রাজ। তিনি সৌদি আরব থেকে আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। ইমন ভাই গত 10 মাস আগে বাংলাদেশে আসেন এবং তিনি তখনই এই ঘটনা শুনতে পান। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা ইমন ভাইয়ের শোনা বেশ কয়েকটি ঘটনার মধ্যে একটি। বলতে পারেন যে ভদ্রলোকের কাছ থেকে তিনি এই ঘটনাটি শুনেছেন, এটা তার জীবনে ঘটা প্রথম ঘটনা। আমরা সেই ভদ্রলোকের নাম জানি এবং তার নামটি সত্যি, তার নাম আরিফ। ইমন ভাই যখন বাংলাদেশে আসেন তখন তিনি তার বাসার সামনে মার্কেট মসজিদ নামে এক মসজিদে প্রায় নামাজ পড়তে যেতেন। সেখানেই তার সাথে পরিচয় হয় আরিফ ভাইয়ের। তিনিও সে মসজিদে নামাজ পড়তেন। বয়সে আরিফ ভাই ইমনের থেকে একটু বড়, তারপরও তাদের মধ্যে খুব বন্ধুসুলভ ব্যবহার ছিল, আচরণ ছিল। এই আরিফ ভাইয়ের কাছ থেকেই ইমন বেশ কিছু অদ্ভুত ঘটনা শোনে। সেই ঘটনা শোনার পর সে খুবই আগ্রহী ছিল এই ঘটনা ভৌতিকতাতে শেয়ার করবার জন্য, কিন্তু অনেকদিন যাবৎ তিনি অনুমতি পাচ্ছিলেন না। 3 মাস বাংলাদেশে থাকার পর তিনি চলে আসেন আবার সৌদি আরব, অর্থাৎ গত 7 মাস আগে তিনি আবার চলে এসেছিলেন সৌদি আরবে। দীর্ঘ 7 মাস পর তিনি এই ঘটনা ভৌতিকতা প্রচার করার অনুমতি পেয়েছেন। আমরা সরাসরি ইমন ভাইয়ের সেই ঘটনায় চলে যাই, যিনি সংগ্রহ করেছেন আরিফ ভাইয়ের কাছ থেকে। আরিফ ভাই একটা মাদ্রাসায় পড়তেন এবং তিনি মাদ্রাসা থেকে বের হয়ে তার বাসায় চলে আসতেন। এটাই ছিল তার প্রত্যেক দিনের রুটিন। সেদিনও তিনি তার মাদ্রাসা থেকে বেরিয়ে সাধারণত রিক্সা নেন, কিন্তু সেই দিন তিনি পায়ে হেঁটেই বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি যখন বাসার দিকে হাঁটছিলেন তখন তিনি লক্ষ্য করেন মসজিদ থেকে এক ভদ্রলোক তার পাশে পাশে হেঁটে হেঁটে যাচ্ছেন। সেই ভদ্রলোককে দেখে আরিফ ভাই খুবই চমৎকৃত হলেন। তিনি দেখলেন তার পাশে খুবই সুন্দর, সৌম্য এবং শান্ত চেহারার এক ভদ্রলোক।
মানুষের চেহারা এত সুন্দর হতে পারে সেটা আরিফ ভাইয়ের ধারণায় ছিল না। তিনি দেখছেন এই লোকটার চোখ কত সুন্দর, নাক কত সুন্দর, তার দাড়িগুলো কত সুন্দর। আল্লাহ পাক যেন নিজের হাতে এই বান্দাকে তৈরি করেছেন। আরিফ ভাই এত মন্ত্রমুগ্ধের মতো সেই ভদ্রলোকের দিকে তাকিয়েছিলেন যে সেই ভদ্রলোকও ব্যাপারটা খেয়াল করেন। তিনি আরিফ ভাইয়ের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেন। আরিফ ভাই তার নিজের মনের ভেতরের সেই কথাটা আটকিয়ে রাখতে পারছিলেন না। তিনি সেই ভদ্রলোককে উদ্দেশ্য করে বলেন যে, চাচা, আপনার চেহারা এত সুন্দর, আমি এত সুন্দর মানুষ আগে কখনো দেখিনি। সেই ভদ্রলোক আরিফ ভাইয়ের দিকে তাকিয়ে আবার একটা মুচকি হাসি দেন এবং তিনি আরিফ ভাইকে বলেন, যাও বাড়ি যাও। আরিফ ভাই আর কথা বাড়ান না, তিনি হাঁটতে হাঁটতে তার বাড়ির কাছাকাছি চলে আসেন। তিনি যখন তার বাড়ির গেট দিয়ে ঢুকবেন তখন তিনি শুনতে পান পেছন দিক থেকে কেউ একজন তাকে ডাক দিচ্ছে, আরিফ। আরিফ ভাই যখন পেছনে ঘুরে তাকান তিনি দেখেন সেই ভদ্রলোক, সেই সুন্দর চেহারা সেই ভদ্রলোক তাকে পেছন থেকে ডাকছে। আরিফ ভাই একটু অবাক হন, তিনি সেই ভদ্রলোকের দিকে এগিয়ে যান। সেই ভদ্রলোক আরিফ ভাইকে বলেন যে, আরিফ, তোমার কাছে একটা চাকরির প্রস্তাব আসছে। চকবাজারের মসজিদে আজান দেওয়ার দায়িত্ব পাবে তুমি। বাসায় যাও, বাসায় হয়ে ফ্রেশ হও, কিছুক্ষণের মধ্যেই তোমার ওস্তাদ চলে আসবে, তিনি তোমাকে এই সুখবরটা দেবেন। আরিফ ভাই খুব আশ্চর্য হয়ে গিয়েছিলেন। প্রথমত তিনি বুঝতে পারছেন না যে তার নাম এই ভদ্রলোক কি করে জানলো। তিনি সেই ভদ্রলোককে প্রশ্ন করেন যে, চাচা, আপনি আমার নাম জানলেন কি করে, আর আপনি এসব কি বলতেছেন, আমি তো ঠিক বুঝলাম না। তখন সেই ভদ্রলোক আরিফ ভাইকে বলে যে, আমার নাম সুলতান, আর তোমার নাম আমি জানি। আমার নামটা তুমি মনে রেখো। যাও, বাসায় যাও, বাসায় গিয়ে ফ্রেশ হও, কিছুক্ষণের মধ্যেই তোমার ওস্তাদ আসছে। এই কথা বলে সেই লোকটা চলে যায়। আরিফ ভাইও তার বাসায় ঢোকে। তিনি ফ্রেশ হয়ে চিন্তা করছিলেন যে এই ভদ্রলোক কে আর কি সব কথা বলে গেল। আরিফ ভাই যখন এসব কথা ভাবছিলেন ঠিক তখনই তিনি শুনতে পান তার মা তাকে ডাকছে। আরিফ ভাই তার মায়ের ডাকে বারান্দায় আসেন। বারান্দায় এসে তিনি দেখতে পান বারান্দায় তার বাবা দাঁড়িয়ে আছেন, বাবার পাশেই এক ভদ্রলোক এবং তার সাথেই তার ওস্তাদ দাঁড়ানো। তখন তিনি জানতে পারেন তার ওস্তাদ তাকে যেই কথা বলে সেটা হলো তাকে চকবাজারের মসজিদে আজান দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি এখন থেকে তাকে শহরেই থাকতে হবে, অর্থাৎ সেই মসজিদের সেখানে থাকতে হবে, এবং তার যত লেখাপড়ার যে খরচ তাও এই মসজিদ বহন করবে। এমনকি সে যদি মসজিদ দেখাশোনার দায়িত্ব পালন করে সেক্ষেত্রে তাকে এক্সট্রা টাকা দেওয়া হবে। এবং সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আরিফ ভাইকে সেই শহরের সব থেকে বড় আলিয়া মাদ্রাসাতেও ভর্তি করিয়ে দেওয়া হবে। আরিফ ভাইয়ের কাছে এটা ছিল একটা সুবর্ণ সুযোগ বা আল্লাহর কাছ থেকে পাঠানো একটা রহমত। আরিফ ভাই এক কথাই রাজি হয়ে যান। এরপর তারা চলে যায়। মাগরিবের সময় হয়ে যায়, মাগরিবের আজান হয়। আরিফ ভাই মাগরিবের নামাজ পড়তে যান। মসজিদে আরিফ ভাই যখন নামাজ শেষ করে তার সালাম ফেরালেন, সালাম ফেরাবার পরে তিনি দেখতে পান তার পাশে যে এতক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়েছিল এটা সেই ভদ্রলোক, সেই সুন্দর দেখতে ভদ্রলোক যার নাম সুলতান। আরিফ ভাই খুব অবাক হয়ে যান। তিনি সেখানেই সেই ভদ্রলোককে সালাম দিয়ে বলেন যে, চাচা, আপনি কিভাবে জানলেন যে আমার চাকরি হবে? এই কথা শোনার পর সেই লোকটা আরিফ ভাইয়ের দিকে তাকিয়ে একটা হাসি দেয় এবং বলে, মসজিদের ভেতর কথা বলতে হয় না। এই কথা বলে সেই ভদ্রলোক উঠে দাঁড়ায় এবং আরিফ ভাইকে বলে যে, আমি মসজিদের বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। এই কথা বলে সেই লোক উঠে চলে যায়। আরিফ ভাইও নামাজ শেষ করে খুব দ্রুত মসজিদের বাইরে এসে দাঁড়ান এবং তিনি দেখতে পান সেই লোকটা তার জন্য অপেক্ষা করছে। আরিফ ভাই সেই লোকটার কাছাকাছি এসে দাঁড়াবার পর সেই লোকটা আরিফ ভাইকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, নামাজ তো পড়লে, এখন যাও কোরআন তেলাওয়াত করো, তোমার সাথে আমি এশার নামাজের পর দেখা করব। এই কথা বলে সেই লোকটা উল্টো ঘুরে হাঁটা দেয়। আরিফ ভাইও কেন জানি সেই লোকের কথা মতো আবার মসজিদে ফিরে আসেন এবং কোরআন তেলাওয়াত করতে বসেন। কোরআন তেলাওয়াত করতে তার এত ভালো লাগছিল, তার কাছে সময়টা খুবই আনন্দ ঘন ছিল এবং খুব দ্রুতই সে সময় চলে যাচ্ছিল। কোরআন তেলাওয়াত করতে করতেই
এশারের আজান হয়। আরিফ ভাই নামাজ পড়লেন। নামাজ পড়ার পর তিনি এবারও দেখতে পান তার পাশে সুলতান দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুলতানের নামাজ পড়া শেষ হয়। আরিফ ভাই যখন মসজিদ থেকে বের হন, তিনি দেখতে পান তার পিছু পিছু সুলতানও মসজিদ থেকে বের হয়েছে। তখন আরিফ ভাই সুলতানকে উদ্দেশ্য করে আবার একটা সালাম দেন এবং তাকে বলেন যে আপনার জন্যই আমি অপেক্ষা করছিলাম। তখন সুলতান বলে, চলো তোমার বাসার দিকে যাওয়া যাক, রাস্তাতেই কথা বলা যাবে। এই কথা বলে তারা হাঁটা ধরে আরিফের বাসার উদ্দেশ্যে। বাড়ির দিকে আসতে আসতে আরিফ ভাই এবং সেই সুলতান যখন কথা বলছিল, তখন আরিফ ভাই জানতে পারে সুলতান সাহেব এই এলাকাতেই কোন একটা মসজিদে চিল্লায় এসেছেন। তিনি থাকেন সৌদি আরবে। আরিফ ভাই খুব অবাক হন। তিনি সুলতানকে উদ্দেশ্য করে বলেন, চাচা আপনি সৌদি আরবে থাকলেও আপনার বাংলা এত শুদ্ধ কেন? আপনি এত সুন্দর বাংলা কোথায় শিখলেন? সুলতান কোনো কথার উত্তর দেয় না। সে বলে, তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই তোমার সাথে এসে আমি কথা বলেছি। তুমি বাসায় যাও, তোমার সাথে একটু পরে কথা বলবো। তখন আরিফ ভাই সেই লোকটাকে অর্থাৎ সুলতানকে বাসায় আসার আমন্ত্রণ করে, কিন্তু তিনি আসতে রাজি হন না। তিনি খুব দ্রুত উল্টো ঘুরে হাঁটা ধরেন। আরিফ ভাইও ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না, তিনিও তার বাসায় চলে আসেন। পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আরিফ ভাই তার বাবা এবং তার ওস্তাদের কথা মতো সেই মসজিদে যায়। সেখানেই সেই মসজিদের ছাদেই তার থাকার ব্যবস্থা হয়। সেখানে একটা রুম ছিল, সেই রুমেই আরিফ ভাই থাকবে বলেই ঠিক হয়। আরিফ ভাই সেই রুমে উঠে যান। সেখানে তিনি বিশ্রাম করেন। জহুর, আসর, মাগরিব, এশা, আজান দেন, নামাজ পড়েন। এভাবে প্রথম দিন কেটে যায়, দ্বিতীয় দিন কেটে যায়। তৃতীয় দিনের দিন আরিফ ভাইকে সেই মসজিদে যে ইমাম হুজুর ছিলেন, তিনি সেই আলিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। চতুর্থ দিন নামাজের পর যখন ইমাম সাহেব জিকির করছিলেন, তখন আরিফ ভাই ইমাম সাহেবের পাশেই বসেছিলেন। বেশ কিছুক্ষণ জিকির করার পর আরিফ ভাই ইমাম হুজুরকে বলেন যে, হুজুর আমি তাহলে রুমে যাই, আমার পড়া আছে। ইমাম হুজুর আরিফ ভাইকে বলেন, আচ্ছা ঠিক আছে তুমি যাও। আরিফ ভাই যখন উঠে চলে আসবেন, ঠিক তখনই তিনি দেখতে পান এক ভদ্রলোক অনেকটা হন্তদন্ত হয়ে মসজিদে ঢুকলেন এবং তিনি অনেকটা গড়াগড়ি দিয়ে ইমাম হুজুরের পায়ে পড়ে গেলেন এবং তিনি ইমাম হুজুরের পা ধরে অবিরত কান্না করছিলেন। আরিফ ভাই মনে করেন এই লোকটা হয়তো হুজুরের সাথে কোনো বেয়াদবি করেছে, তাই হয়তো ক্ষমা চাচ্ছে। কিন্তু আরিফ ভাই শুনতে পান হুজুর সেই লোকটাকে উদ্দেশ্য করে বলছে, ভাই কি হয়েছে, আপনি আগে সবকিছু খুলে বলুন এবং সর্বপ্রথমে আমার পাটা ছাড়ো। তখন আরিফ ভাই ইমাম হুজুরের পেছনে গিয়ে দাঁড়ান এবং তিনি শুনতে পান সেই লোকটা কাঁদতে কাঁদতে তার জীবনের সেই ঘটনা বলছে। আরিফ ভাই খুব অবাক হন, ভয় পান। তিনি জানেন পৃথিবীতে খারাপ জিন আছে যারা মানুষের ক্ষতি করে, কিন্তু এই ভদ্রলোক যা বলল, যা শুনলেন আরিফ ভাই, তা তিনি আসলে হজম করতে পারছিলেন না। জিনরা এত খারাপ হয়? এই কথা চিন্তা করতে করতে আরিফ ভাই তার রুমে চলে আসে। তিনি যখন তার রুমে ঢোকেন, ঠিক তখন তিনি শুনতে পান কেউ একজন তাকে সালাম দিয়েছে। তিনি যখন ঘরের দরজা দিয়ে উকি দেন, তিনি দেখতে পান সুলতান সাহেব। আরিফ ভাই খুব খুশি হন। তিনি সুলতান সাহেবকে একটা সালাম দেন। সুলতান সাহেব সালামের উত্তর দেন। আরিফ ভাই খুশি মনেই সুলতান সাহেবকে তার রুমের ভেতর ঢোকান। সুলতান সাহেব রুমের ভেতর ঢুকে চারপাশটা ভালোভাবে দেখেন এবং আরিফ ভাইকে হাসতে হাসতেই বলেন, কি কেমন লাগছে এখানে? আরিফ ভাই বলেন, জি এখানে ভালোই লাগছে। কিন্তু তখন সুলতান সাহেব বলেন, কিন্তু কি? আমি কোত্থেকে এসেছি এটা নিয়ে চিন্তা করছো? তখন আরিফ ভাই কোনো কথা বলেন না। তখন সুলতান সাহেব আরিফ ভাইকে যা বলেন সেটা শুনে প্রথমে আরিফ ভাই ভয় পেয়ে যান। সুলতান সাহেব আরিফ ভাইকে বলেন যে, আরিফ আমি আসলে মানুষ না, আমি জিন। তোমাকে আমার ভালো লেগেছে, তোমাকে আমি আমার সন্তানের মতো দেখি, তোমাকে পছন্দ করি বলেই তোমার কাছে আসা। কিন্তু তুমি যদি আমাকে ভয় পাও তাহলে আমি আর কখনোই আসবো না। এই কথা বলে সুলতান সাহেব উঠে চলে যাচ্ছিলেন, কিন্তু আরিফ ভাই তাকে বলেন,
আপনি যদি আমাকে সন্তানের মতো ভালোবেসেই থাকেন তাহলে এখন চলে যাচ্ছেন কেন? আপনি বসুন, আমি আপনার জন্য খেজুর নিয়ে আসছি। তখন সুলতান আরিফ ভাইকে উদ্দেশ্য করে বলে যে না, আমি এখন আর বসবো না, আমি চলে যাচ্ছি, আমি আজকে রাতে আবার আসবো। রাত 1টার দিকে সুলতান সাহেব আরিফ ভাইয়ের বাসায় আসেন, অর্থাৎ বাসার কাছে আসেন। আসার পর তিনি দেখেন, অর্থাৎ আরিফ ভাই দেখেন যে সুলতান সাহেব এসেছেন। কারণ আরিফ ভাই তখন পড়াশোনা করছিলেন, তিনি আলিয়াতে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলেন, ইন্টার ফার্স্ট ইয়ারে। আরিফ ভাই যখন পড়াশোনা করছিলেন এবং সুলতান যখন তার কাছে আসে, তখন সুলতান আরিফের সাথে বিভিন্ন ধরনের কথা বলছিলেন। তিনি চিল্লায় কোথায় কোথায় গিয়েছেন, কি কি দেখেছেন, সেই সব বিষয় নিয়ে কথা বলছিলেন। কিন্তু আরিফ ভাই একটু অন্যমনস্ক ছিলেন। তিনি আজকের সেই ঘটনার কথা মনে করছিলেন, যে ঘটনা তিনি শুনেছেন ইমাম হুজুরের সামনে দাঁড়িয়ে। সেই কান্নারত ভদ্রলোক যে অদ্ভুত কাহিনী হুজুরকে শুনিয়েছিলেন, সেই কাহিনী তিনি মনে করছিলেন। তিনি মনে করছিলেন তার সামনেও যে বসে আছে সেও একটা জিন, যে তার কোনো ক্ষতি করছে না। কিন্তু তিনি যে ঘটনা শুনে এসেছেন সেইখানেও ছিল একটা জিন, যে জিনটা একটা পরিবারের অবস্থা পুরোপুরি খারাপ করে দিয়েছে। সুলতান আরিফের এই অন্যমনস্ক ভাবটা বুঝতে পারে। সুলতান আরিফকে বলে যে কি সমস্যা, কি চিন্তা করছো? তখন আরিফ তার শোনা সেই ঘটনা সুলতানকে পুরোপুরি খুলে বলে। আরিফ ভাই সুলতানকে যে ঘটনা বলছিল, অর্থাৎ সেই ভদ্রলোক ইমাম হুজুরকে যে ঘটনাটা বলেছিল, সেটাই আরিফ সেই সুলতানকে বলে। ঘটনাটি হলো, এই ভদ্রলোক একদিন রাতের বেলা যখন ঘুমাচ্ছিলেন, তখন হঠাৎ করেই তিনি একটা অদ্ভুত গোঙানির মতো শব্দ শুনতে পান। তিনি ঘুম থেকে উঠে তার ঘর থেকে বের হওয়ার পর তিনি শুনতে পান এই গোঙানির মতো আওয়াজটা তার মেয়ের ঘর থেকে হচ্ছে। সেই ভদ্রলোক যখন তার মেয়ের দরজার সামনে যান, তখন তিনি বুঝতে পারেন এই শব্দটা তার মেয়েই করছে এবং সে হয়তো কোনো ব্যথায়, যন্ত্রণায় কাতরাচ্ছে। সে ভদ্রলোক তার মেয়ের দরজা একটু যখন প্রেস করেন, অর্থাৎ ঠেলা দেন, ঠিক সাথে সাথেই সে দরজাটা খুলে যায়। এবং খুলে যাওয়ার পর সে ভদ্রলোক যে জিনিসটা দেখেন, সেটা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। সেই লোকটা দেখেন তার মেয়ে সম্পূর্ণ উলঙ্গ এবং তার উপর একটা ছায়া, অর্থাৎ তার মেয়ের উপরে যে বস্তুটাকে তিনি দেখেছেন সেটা মানুষ না, সেটা অশরীরী কিছু। এটা দেখে সেই ভদ্রলোক একটা চিৎকার করেন। চিৎকার দেওয়ার সাথে সাথে সেই ছায়া মূর্তিটি সেখানেই ভ্যানিশ হয়ে যায় এবং সেই মেয়েটা ঘুম থেকে জেগে ওঠে, অর্থাৎ তার মেয়ে ঘুমাচ্ছিল। সে চিৎকারে সেই ভদ্রলোকের স্ত্রী চলে আসে, যিনি তার মেয়ের এই অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যান। তিনি তার মেয়েকে কাপড় পরান এবং তিনি তার স্বামীকে বলেন যে আমি ব্যাপারটা দেখছি, তুমি পরে আসো। তখন সে লোক চলে যায়, কিন্তু তিনি তার চোখের সামনে যে জিনিসটা দেখেছেন সেটা তিনি হজম করতে পারছিলেন না। কিছুক্ষণ পর তার স্ত্রী তার সামনে এসে কান্নাকাটি শুরু করে। তখন তার স্ত্রী তাকে যে ঘটনাটি বলে সেটা হচ্ছে অনেকটা এরকম। এই ভদ্রলোকের মেয়ে প্রায় কিছুদিন যাবতই তার মার কাছে অভিযোগ করত তার শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের চিহ্ন। তার মা ব্যাপারটা দেখতেন, কিন্তু প্রথম দিকে তিনি ব্যাপারটা অতটা গ্রাহ্য করতেন না। এক পর্যায়ে তার মেয়ে যখন ঘন ঘন তার কাছে এই বিষয় নিয়ে কথা বলছিল, তখন তিনি তার মেয়েকে নিয়ে ডাক্তার দেখান। সেখানেও আসলে তিনি কোনো কারণ খুঁজে পান না। কিন্তু আজকে এই লোক যে জিনিসটা নিজের চোখে দেখেছে, সেটা দেখার পর তার স্ত্রী এটা বুঝতে পারছেন যে তার মেয়ের সাথে যা ঘটছে সেটা কোনো একটা অশরীরী কিছু এই কাজগুলো করে যাচ্ছে এবং এটার ভুক্তভোগী হচ্ছে তার মেয়ে। তার মেয়ে প্রায় এই বিষয় নিয়ে তার মাকে বিভিন্ন কথা বলতো, কিন্তু তার মা প্রথম দিকে হয়তো বিশ্বাস করতেন না। কিন্তু এখন তিনি যা দেখেছেন বা তিনি যা শুনেছেন সেটা চিন্তা করে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। সেই ভদ্রলোকের স্ত্রী খুব কান্নাকাটি করছিলেন। তখন সেই লোকটা চিন্তা করে আগামীকালই তিনি একজন হুজুরকে নিয়ে আসবেন। সেই লোক এক আলেমকে নিয়ে আসেন। সে আলেম এখানে আসার পর সে আলেম বুঝতে পারে যে এই মেয়েটার উপর
কে ভর করেছে, অর্থাৎ কি ধরনের জিন তার উপর ভর করেছে, এবং তিনি বিভিন্ন রিচুয়াল শুরু করেন। সেই রিচুয়াল চলার এক পর্যায়ে আশেপাশের সবাই একটা জিনিস লক্ষ্য করে, সেটা হচ্ছে ঘরের চারপাশের যে গাছপালা ছিল সেই গাছপালায় মনে হচ্ছে ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু আদতে সেখানে কোনো ঝড় ছিল না। এভাবে বিভিন্ন রিচুয়াল করার পর এক পর্যায়ে সেই মেয়েটার উপরই সে জিনটাকে হাজির করা হয়, এবং সেই জিনটা সেই আলেমকে বলে যে তুই এখান থেকে চলে যা, তুই যদি এখান থেকে না যাস তাহলে তোর যে 2টা ছেলে আছে সেই 2টা ছেলেকে মেরে ফেলবো। তখন সেই আলেম এই কথা শুনতে চায় না, সে অনেকটা তাদের কথা অগ্রাহ্য করে তার রিচুয়াল চালিয়ে যেতে থাকে, এবং এক পর্যায়ে সেই জিনটা আলেম সাহেবকে বলে যে তোর মোবাইলে এখনই একটা ফোন আসবে, তোর ছোট ছেলে শেষ। এই কথা শেষ হওয়ার সাথে সাথেই আলেম সাহেবের ফোনে একটা ফোন আসে, এবং তিনি ফোনটা রিসিভ করেন কাঁপা কাঁপা হাতে, এবং তিনি ফোনের অপর প্রান্ত থেকে যা শুনতে পান সেটা এই জিনটা একটু আগেই তাকে বলেছে। আলেম সাহেব কান্না শুরু করেন, এবং তিনি অনেকটা জোর করেই সেখান থেকে চলে যান। যাওয়ার আগে সেই লোকটা যখন আলেম সাহেবের পা ধরে কান্না করছিল যে আলেম সাহেব আপনি আমার মেয়েটাকে বাঁচান, তখন আলেম সাহেব বলেছিলেন যে এর উপর যে জিনটা ভর করেছে সে শুধু একা না, সে ওই জিনের একটা চামচা মাত্র, তার উপরে আরো অনেক জিনরা আছে। আমার পক্ষে এটা করা সম্ভব না, এমনকি আমার সাথে যে জিনেরা আছে তারা পর্যন্ত আমাকে বলেছে আমি যাতে এখান থেকে মাফ চেয়ে চলে আসি। আমার পক্ষে এই কাজটা করা সম্ভব না, আর আমার কি ক্ষতিটা হয়েছে এটা তো আপনারা দেখছেনই। আপনারা ভালো কোনো আলেমের সন্ধান করুন যার পক্ষে এই কাজটা করা সম্ভব। এই কথা বলে সে আলেম চলে যায়, এবং তখনই এই লোকটা আরিফ সাহেবের ইমাম হুজুরকে খুঁজে পান। তিনি ইমাম হুজুরকে খুঁজে পেয়েই তার ঘটনাটা বলেন, যেটা আরিফ ভাই শুনেছিলেন। এই পুরো ঘটনাটাই সুলতান মনোযোগ দিয়ে শুনল। শোনার পর সুলতান আরিফকে বলল যে তুমি একটা কাজ করো, তুমি এই লোকটার ঠিকানা সংগ্রহ করো, আমি কালকে আসছি, আমি দেখছি ব্যাপারটা। এই কথা বলে সুলতান চলে যায়। পরদিন সকালবেলা ফজরের নামাজের পর আরিফ ভাই ইমাম হুজুরকে ধরেন। ইমাম হুজুরকে তিনি জিজ্ঞেস করেন গতকাল রাতের সেই লোকটার কথা। ইমাম হুজুর আরিফ ভাইয়ের দিকে একটা করুণ দৃষ্টি দেন। আরিফ ভাই ইমাম হুজুরের এই দৃষ্টি দেখে একটু চমকে যান। তিনি হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর কোনো সমস্যা? তখন হুজুর বলেন যে গত রাতে সেই লোকটা তার কাছে আসার পর সেই লোকটা যে জিনদের কথা বলেছিল সেই জিনদের কিছু সাঙ্গপাঙ্গ তার বাড়িতে এসে সারা রাত তাণ্ডব চালিয়েছে, এমনকি তাকে হুমকি পর্যন্ত দিয়েছে যে সে যদি সেদিকে যায় সেক্ষেত্রে তার পরিবারের অবস্থাও খুব খারাপ হবে। এমনকি এই ইমাম হুজুরের সাথেও 11 জন জিন থাকে। ইমাম হুজুর যখন সেই 11 জন জিনের সাহায্য নিতে গেলেন তখন সেই 11 জন জিন তাকে যে কথাটা বলে সেটা হচ্ছে যারা এসে এই তাণ্ডবগুলো করছে তারা খুবই নিচু প্রকৃতির জিন, তাদের যে সর্দার আছে সে খুব ভয়ানক, সেই সর্দারকে তারা বাদশা বলে ডাকে। কোনোভাবে যদি এই নিচু জাতীয় জিনগুলো তাদের সর্দার বা বাদশাকে বোঝাতে পারে যে এই ফ্যামিলির ক্ষতি করতে হবে, তাহলে কিন্তু এই ফ্যামিলিটা নির্বংশ হয়ে যাবে। অর্থাৎ ইমাম হুজুরকে যদি কোনোভাবে সেই সর্দার বা বাদশা চিনে ফেলে তাহলে ইমাম হুজুরেরও বংশ নির্বংশ হয়ে যাবে। তাই সেই জিনগুলো তাকে বলে যে সে যাতে কোনোভাবেই এই কাজটা হাতে না নেয়। এই কথা শোনার পর আরিফ ভাই আর কোনো কিছু বলেন না। তিনি তার রুমে চলে আসেন এবং তিনি সুলতানের কথা চিন্তা করতে থাকেন, এবং ঠিক সেই সময় সুলতান এসে হাজির হয়। সুলতান এসে হাজির হওয়ার পর আরিফ ভাই সুলতানকে ইমাম হুজুরের সেই ঘটনাটি বলে। এটা শোনার পর সুলতান বলে এই পৃথিবীতে একমাত্র ক্ষমতাশালী হচ্ছেন আল্লাহ, তার উপরে আর কোনো শক্তিশালী কিছু নেই, তিনি একমাত্র, তিনি একা, এবং তিনি ছাড়া আর কাউকে আমাদের কারো ভয় পাওয়া উচিত না। সুলতান তখন আরিফ ভাইকে উদ্দেশ্য করে বলে যে তুমি কি ওই লোকটার ঠিকানা এনেছ? আরিফ ভাই বলে যে না। সুলতান বলে যে তুমি এখনই ইমাম হুজুরের কাছে যাও, গিয়ে সেই লোকটার ঠিকানা নিয়ে আসো।
আরিফ ভাই ইমাম হুজুরের কাছে যান এবং গিয়ে সেই লোকটার ঠিকানা চান। আরিফ ভাই যখন সেই লোকটার ঠিকানা হুজুরের কাছে চাইলেন, সেটা শোনার পর হুজুর খুব অবাক হয়ে আরিফ ভাইয়ের দিকে তাকিয়েছিলেন, কিন্তু তিনি কিছু বললেন না। তিনি একটা কাগজে সেই লোকের ঠিকানা লিখে দিলেন। সেই ঠিকানা নিয়ে আরিফ ভাই তার রুমে চলে আসে। সেই ঠিকানাটা তিনি সুলতানকে দেন। সুলতান ঠিকানাটা দেখে এবং সুলতান তার পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে আরিফ ভাইয়ের হাতে দেয় এবং আরিফ ভাইকে বলে, তুমি এই ঠিকানা অনুযায়ী সেই জায়গায় যাও। এই কথা শুনে আরিফ ভাই সুলতানকে বলে যে আমার তো খুব ভয় করছে। এই কথা শুনে সুলতান আরিফ সাহেবকে বলে, ভয় কিসের? ভয় যদি পেতেই হয় আল্লাহকে ভয় পাও, মৃত্যুর পরের জীবনটাকে ভয় পাও, তাহলেই তুমি উত্তম মানুষ হতে পারবে। এই কথা বলে সে আমাকে অর্থাৎ আরিফ ভাইকে বলে সেখানে চলে যেতে। আরিফ ভাই সেই ঠিকানা অনুযায়ী সেই জায়গায় যান। সেখানে যাওয়ার পর তিনি যখন সেই লোকটাকে খুঁজে বের করেন, সেই লোকটা কিন্তু তাকে চিনতে পারেনি। তখন সেই লোকটাকে আরিফ ভাই বলে যে আমি ওই মসজিদের মুয়াজ্জিন। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে সুলতান কিন্তু আরিফ ভাইকে কিছু রিচুয়াল শিখিয়ে দিয়েছিল এবং বলেছিল তুমি সেখানে গিয়ে সেই মেয়েটার রুমে এই রিচুয়ালটা করবে এবং এই রিচুয়ালটা করার পর সেখানে একজন উপস্থিত হবে। সে তোমাকে যে কথাগুলো বলে তুমি শুধু সেই কথাগুলো শুনে চলে আসবে, এতটুকুই তোমার কাজ। তো আরিফ ভাই যখন সেই লোকটার সাথে দেখা করে এবং নিজের পরিচয় দেয়, তখন সেই লোকটা তাকে তার মেয়ের রুমে নিয়ে বসায়। আরিফ ভাই সেখানে তার রিচুয়াল শুরু করেন। রিচুয়ালের এক পর্যায়ে সে মেয়েটার উপর কেউ একজন এসে হাজির হয় এবং যে এসে হাজির হয় সে আরিফ ভাইকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আরিফ ভাই চুপচাপ সেই লোকটার বা সেই জিনটার গালিগালাজ সহ্য করছিলেন। এক পর্যায়ে সে জিনটা একেবারেই চুপ হয়ে যায়। অনেকক্ষণ সে আরিফ ভাইয়ের দিকে তাকিয়ে থাকে এবং আরিফ ভাইকে বলে যে আচ্ছা, তোর বা আমার আসলে কোনো কিছুই করার নেই। এখানে যে আসে, যে এই মেয়েটাকে প্রত্যেক রাতের বেলা কষ্ট দেয়, সে আমাদের সর্দার বা বাদশার খুব কাছের একজন। তার অনেক ক্ষমতা, তার সামনে তুই বা আমি কোনো কিছুই না। কেন শুধু শুধু নিজের জীবন বিপন্ন করছিস? চলে যা, তোর বাড়ি চলে যা। এখানে তুই বা আমি কিছুই করতে পারবো না। তোকে ভালো লাগলো বলেই এই কথাগুলো বললাম। এই কথা বলে সেই জিনটা চলে যায়। এই পুরো কথাগুলোই সেই মেয়েটার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। আরিফ ভাই যখন সেই বাড়ি থেকে বের হন, তখন সেই লোকটা আরিফ ভাইকে ধরে বলেন যে আপনি কি কোনো কিছু করতে পারবেন? তখন আরিফ ভাই সেই লোকটাকে উদ্দেশ্য করে বলে যে আপনারা নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে দোয়া করুন, আর যদি কোনো কিছু করা সম্ভব হয় তাহলে তো অবশ্যই আমরা করব। এরপর আরিফ ভাই চলে আসেন। আসার পর রাতের বেলা তিনি সুলতানকে ডাকেন। সুলতান চলে আসে। সুলতান চলে আসার পর আরিফ ভাই বলে, চাচ্চু ওইখানে যে আছে সে খুবই শক্তিশালী। সুলতান এই কথা শোনার পর আরিফ ভাইকে বলে, আচ্ছা তুমি কি ওই জিনটার কাছ থেকে সময়টা বের করতে পেরেছিলে, যে সময়টাতে সেই শয়তানটা ওই মেয়েটার রুমে ঢোকে? তখন আরিফ ভাই বলে যে হ্যাঁ, আমি সেই শয়তানটার কাছ থেকে বা ওই জিনটার কাছ থেকে সময়টা জানতে পেরেছি। সময়টা হলো রাত 2টা কি 3টার দিকে। এই কথা শোনার পর সুলতান আরিফ ভাইকে বলে যে তুমি ঘুমাও, তোমার কাজ শেষ। এই কথা বলে সুলতান চলে যায়। পরদিন সকালবেলা ফজরের আজানের পর আরিফ ভাই যখন ঘুম থেকে ওঠেন এবং নামাজ পড়েন, নামাজ পড়ার পর তিনি দেখতে পান সুলতান বসে আছে। তিনি কিছুটা রক্তাক্ত। আরিফ ভাই চিন্তিত হয়ে যান। তিনি সুলতানকে উদ্দেশ্য করে বলেন, চাচু কি হয়েছে? সুলতান বলে, ওই জিনটাকে, ওই বটটাকে এই বোতলে বন্দি করেছি, আর কিছুক্ষণ পরই ওর মৃত্যুদণ্ড কার্যকর হবে, তুমি ঘুমাও। এই কথা বলে সুলতান চলে যায়। সেদিন রাতের বেলা আরিফ ভাই যখন ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করে আরিফ ভাই শুনতে পায় তার ঘরের সামনে কেউ একজন দাঁড়িয়ে খুব বিকৃত স্বরে বা রাগান্বিত স্বরে তার নাম ধরে ডাকছে। আরিফ ভাই একটু অবাক হন। তিনি যখন তার ঘর থেকে বের হন, তিনি দেখতে পান সেখানে একজন ছায়া মূর্তি দাঁড়ানো। তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই ছায়া মূর্তিটি তাকে ধরে ফেলে এবং তাকে নিয়ে যায় একটা নদীর বালুচরে।
তাকে সেখানে ঠেলে ফেলে দেওয়া হয়। আরিফ ভাই দেখতে পায় সেই বালুচরের চারপাশে বিভিন্ন কুৎসিত দর্শন অবয়ব সেখানে দাঁড়িয়েছিল, যারা হই হুল্লোড় করছিল। কিছুক্ষণ পর তারাও অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর সে দেখতে পায় সেখানে কতগুলো খাঁচা নিয়ে আসা হলো। সেই খাঁচার ভেতর আরিফ ভাইকে ঢোকানো হলো। আরিফ ভাইকে সেই খাঁচার ভেতর এমন ভাবে রাখা হলো যেন কুকুরকে খাঁচার ভেতর ঢোকানো হলো। আরিফ ভাইয়ের গলায়ও একটা রশি পরানো হলো। আরিফ ভাইয়ের গলার ঠিক নিচে একটা ছুরি ছিল। সেই বাক্সটা অর্থাৎ সেই খাঁচাটা এমন ভাবে তৈরি ছিল যে আরিফ ভাই যদি কোনো ভুলক্রমে তার মাথা বেশি নিচু করে ফেলেন, সেক্ষেত্রে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যাবে। খুব কষ্টকর একটা সময় কাটাচ্ছিলেন আরিফ ভাই। ঠিক তখনই তিনি দেখতে পান সেখানে একটা সিংহ এসে দাঁড়ালো। কিছুক্ষণ পর তার পেছনে আর একটা সিংহ এসে দাঁড়ালো। আরিফ ভাই আতঙ্ক নিয়ে সেই জন্তুগুলোর দিকে তাকিয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পান সেখানে অনেকটা ঘোড়ার গাড়িতে সামনে যেরকম ঘোড়া থাকে, ঠিক তেমনি একটা সিংহের গাড়ি কোন একজনকে টেনে নিয়ে আসছে, বয়ে নিয়ে আসছে। আরিফ ভাই আতঙ্কিত চোখে সেই দিকে তাকিয়েছিলেন। কিছুক্ষণ পর সেই বাহনটা সেখানে থামে। আরিফ ভাইয়ের যে খাঁচাটা ছিল, অর্থাৎ আরিফ ভাই যে খাঁচায় বন্দী ছিল, সেই খাঁচার সামনেই একটা সিংহাসন এনে রাখা হয়। সেই সিংহাসনে এসে বসে অনেকটা সুলতানের মতো দেখতেই এক লোক, যার পরনে ছিল সাদা জব্বা, যার মুখে ছিল খুব লম্বা ঘন দাড়ি। আরিফ ভাই চিন্তা করেন, একে দেখে তো মুসলমান মনে হচ্ছে, তার মানে মুসলমান জিন। একজন মুসলমান জিনের তো এরকম পাপ কাজে লিপ্ত থাকার কথা না। আরিফ ভাই কি মনে করে জানি সে লোকটার উদ্দেশ্যে বা সেই জিনটার উদ্দেশ্যে সালাম দেয়। সে জিনটা সেই সালামের উত্তর নেয় এবং আরিফ ভাইয়ের দিকে বিরক্তির একটা দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে লোকটা পাশের কাউকে আদেশ দেয়, কিছু একটা ভাষায় কথা বলে। আরিফ ভাই বুঝতে পারে না। কিছুক্ষণ পর আরিফ ভাই শুনতে পায় তাকে কেউ একজন বাংলায় বলছে যে তোমার সাথে যে জিনটা আছে সেই জিনটাকে হাজির করো। এই কথা বলার সাথে সাথে আরিফ ভাই একটা অদ্ভুত দৃশ্য দেখতে পান। তিনি দেখতে পান সেই বালুচরের আরেক কোণা হতে একটা সিংহ এসে দাঁড়ালো। সেই সিংহর পেছনে পেছনে আরেকটা সিংহ। একটু আগে এই জিনটা যেরকম একটা সিংহের গাড়িতে করে এসেছিল, ঠিক তেমনি আরেকটা সিংহের গাড়ি সেখানে এসে উপস্থিত হচ্ছে এবং সবাই উপস্থিত সেখানে যারা ছিল তারা দাঁড়ানো অবস্থা থেকে এক পা হাঁটু গেড়ে সেখানে বসে যায় এবং বলতে থাকে সুলতান, সুলতান, সুলতান। আরিফ ভাই মনে মনে চিন্তা করে এই সুলতান আবার কে, এবং আরিফ ভাইকে অবাক করে দিয়ে সেই গাড়ি থেকে যে বের হয় সে তার খুবই পরিচিত, তার সেই চাচ্চু, যার নাম সুলতান। সুলতান সেখানে আসার পর সেই আগের যে লোকটা ছিল, অর্থাৎ যে লোকটা আরিফ ভাইয়ের সামনে সিংহাসনে বসেছিল সাদা জব্বা পরা, সেই লোকটার উদ্দেশ্যে একটা সালাম দেয় এবং সেই লোকটাও সে সালামের উত্তর নেয়। এরপর সুলতানের সাথে সেই লোকটার কিছু কথোপকথন হয়। কথোপকথনের এক পর্যায়ে আরিফ ভাই বুঝতে পারে যে লোকটা, অর্থাৎ যে জিনটা তার প্রতি বিরূপ ছিল, সে তার দিকে একটা মায়ার দৃষ্টিতে তাকিয়ে আছে এবং এক পর্যায়ে তাকে সেখান থেকে মুক্ত করা হয়। মুক্ত হওয়ার পর আরিফ ভাই এক দৌড়ে সে সুলতানের পাশে গিয়ে দাঁড়ায় এবং তাকে যে লোকটা, যে জিনটা বন্দি করেছিল, সে অবাক হয়ে আরিফ ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। তখন সুলতান আরিফ ভাইকে বলে ওর নাম বাদশাহ অলিদ, ওকে ভুল বুঝিয়ে এখানে আনা হয়েছিল। ওকে বলা হয়েছিল তোমার সম্পর্কে বিভিন্ন কুৎসা, বিভিন্ন খারাপ কথা, যেই কারণে সে তোমার প্রতি বিরক্ত ছিল। কিন্তু আমি পুরো ঘটনা তাকে বলি যে তার খুব কাছের একজন লোক এক মানবের উপর কি জঘন্য অপরাধ করছিল, জঘন্য পাপ করছিল, যেটা এই বাদশা অলিদ জানতো না। সে এটা শোনার পর শর্মিন্দা হয় এবং তাকে আমি বলেছি তুমি আমার সন্তান,
আমি তোমাকে রক্ষা করব। যদি আল্লাহ চায় তোমাকে আমি সব বিপদ থেকে রক্ষা করব। এমনকি আমি যে এই পুরো ব্যাপারটার পেছনে আছি সেটা আমি ওদের জানাতে দেইনি। তাই আমার সন্তান বলে তোমাকে সে জিনটার সামনে পাঠিয়েছিলাম, যাতে ওরা কেউ না বুঝতে পারে আমি এর পেছনে আছি। তখন সেই বাদশা অলিদ আরিফ ভাইকে বলে যে তোমার প্রতি আমি যে অন্যায় করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তুমিও আমার সন্তানের মতোই। কোনো বাবা যদি ভুল করে কোনো অন্যায় করে ফেলে, সন্তান তো আসলে তাকে ক্ষমা করেই দেয়। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আজকের পর থেকে তোমার প্রতি আমারও নজর থাকবে, তোমাকেও আমি আমার সন্তানের মতো দেখব। তখন সুলতান আরিফ ভাইকে বলে যে এই বাচ্চা অলিদের সাথে আমার যে কথাগুলো হলো তা তো আমি তোমাকে বললাম, আরো কিছু কথা আছে, সে কথাগুলো আমি তোমাকে বলবো না, এবং তুমি এই কথাগুলো নিয়ে টেনশনও করবে না, এবং এই কথাগুলো তোমার জানার দরকারও নেই। এই কথা বলে সুলতান আরিফ ভাইকে তার বাসায় নিয়ে আসে। এরপর সুলতান সেখান থেকে চলে যায়। এভাবেই আরিফ ভাইয়ের জীবনে একটা নতুন অধ্যায় যোগ হয়, যে অধ্যায়ের সাথে সে আগে থেকে পরিচিত ছিল না। যে ঘটনা তার জীবনকে পুরোপুরি পাল্টে দেয়, যে ঘটনা অর্থাৎ এই ঘটনা তার জীবনকে সামনে আরো কতভাবে প্রভাবিত করে তা আমরা জানতে পারবো ইমন ভাইয়ের ঘটনায়। আশা করি সামনের কোন একটা এপিসোডে ইমন ভাই আবারও আরিফ ভাইয়ের জীবনের সামনের ঘটনাগুলো আমাদের লিখে পাঠাবেন। আজকে এটাই ছিল সৌদি আরব থেকে পাঠানো ইমন ভাইয়ের ঘটনা। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজকে আসছি। আসসালামু আলাইকুম। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে কে কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।